ইফতেখার আলী আর আমি ঢাকায় থাকি। আমি যে ঘটনাটি আজ আপনাকে লিখে পাঠাচ্ছি সেটি লতিফ নামের আমার এক পরিচিত জনের। মনে করতে পারেন আমার বন্ধু। লতিফ চট্টগ্রামের মানুষ, তাই লতিফের ঘটনাটা আমি আপনাকে আমার মতো করে বলছি, নয়তো আমার মনে হয় অনেকের বুঝতে অসুবিধা হবে। ঘটনাটা আমি লতিফের কাছ থেকে শুনেছিলাম, তবে লতিফের ভাষ্য মতে লিখছি। বলছেন লতিফ: আমার নাম লতিফ, পেশায় আমি একজন অ্যাম্বুলেন্স চালক। জীবনের গত 15টা বছর আমি এই স্টিয়ারিং এ হাত রেখে কাটিয়ে দিয়েছি। ঢাকা শহরের অলিগলি থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের ভাঙাচোরা রাস্তা সবই আমার চেনা। জীবনে কত হাজার লাশ যে আমি এই গাড়িতে করে তাদের শেষ ঠিকানায় পৌঁছে দিয়েছি তার কোনো হিসেব নেই। অ্যাক্সিডেন্টে থেতলে যাওয়া শরীর, আগুনে পোড়া হাড়গোড়, কিংবা বার্ধক্যের কারণে শুকিয়ে যাওয়া দেহ, সবই আমার কাছে এক একটা ট্রিপ, এক একটা বডি। মৃত্যু আমার কাছে খুব সাধারণ একটা বিষয় হয়ে গিয়েছিল, কিন্তু সেই রাতে, সেই মাঘ মাসের কুয়াশাচ্ছন্ন রাতে যা ঘটেছিল তা মনে পড়লে আজও আমার শরীরের রক্ত হিম হয়ে আসে। আজও মাঝরাতে ঘুমের মধ্যে আমি সেই পচা গন্ধটা পাই, জানালার কাছে সেই অমানবিক আঁচড়ের শব্দ শুনি। আমি বেঁচে আছি, কিন্তু সেই রাতের স্মৃতি আমাকে প্রতিটা মুহূর্তে তাড়া করে বেড়ায়। আপনারা যারা ভাবছেন ড্রাইভারদের জীবন খুব সাধারণ, তারা ভুল ভাবছেন। কিছু কিছু রাত এমন আসে যা ভোরের আলো ফোটার আগেই মানুষের জীবনটাকে ওলট পালট করে দেয়। সেদিন ছিল মাঘ মাসের মাঝামাঝি। ঢাকা শহর তখন শীতে কাঁপছে। দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছিল না ঠিক মতো, আর রাত নামলে তো কথাই নেই। কুয়াশার চাদরে মুড়ে থাকত পুরো শহর। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 2:30। আমি ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলাম। আমার গাড়িটা তখনও হাসপাতালের গ্যারেজে জমা দেয়নি। নিজের কাছে রেখেছিলাম যাতে ভোরে আবার কাজে বের হতে পারি। রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে। রাস্তার ধারের সোডিয়াম লাইটগুলো কুয়াশার কারণে ঘোলাটে হয়ে আছে, যেন আলো নিজে অন্ধকারের সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্সের এসিটা বন্ধ রেখেছিলাম, তবু জানলার ফাঁক গলে আসা বাতাস যেন বরফের মতো শরীরে বেঁধেছিল। আমার পরনে ছিল একটা পুরনো জ্যাকেট, যেটা শীত মানাতে পারছিল না। সারাদিন হাড় ভাঙা খাটুনি গেছে। প্রায় 3টা ট্রিপ দিয়েছি আজ। শরীরটা আর চলতে চাইছিল না। চোখের পাতায় রাজ্যের ঘুম। আমি স্টিয়ারিং এর উপর হাত রেখে এক মনে গাড়ি চালাচ্ছিলাম, আর ভাবছিলাম কখন ডেমরায় আমার ছোট্ট টিনের চালের ঘরটায় পৌঁছাবো। গরম ভাতের ধোয়া আর লেপ মুড়ি দিয়ে ঘুমানোর স্বপ্ন আমাকে হাতছানি দিয়ে ডাকছিল। আমার মা অসুস্থ, তার ওষুধের খরচ জোগাতে হিমশিম খেতে হয়। ছোট মেয়েটার স্কুলের বেতন বাকি, এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু শরীরের ক্লান্তি সব চিন্তাকে ছাপিয়ে ঘুমে আচ্ছন্ন করে ফেলছিল। যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, ঠিক তখনই আমার পকেটে থাকা বাটন ফোনটা বেজে উঠল। অ্যাম্বুলেন্সের নিস্তব্ধ কেবিনে সেই রিংটোনটা যেন বোমার মতো শব্দ করল। আমি চমকে উঠলাম। এত রাতে কে কল দেবে? মুখটা ছট করে উঠল। এত রাতে সাধারণত হাসপাতাল বা সুপারভাইজার ছাড়া কেউই কল দেয় না, আর তাদের কল দেয়া মানেই নতুন কোনো ঝামেলা। পকেট থেকে ফোন বের করে দেখলাম হাসপাতালের সুপারভাইজার মতিন সাহেবের নম্বর। মনটা বিষিয়ে গেল, তবুও ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে মতিন সাহেবের উদ্বিগ্ন গলা ভেসে এলো। লতিফ, কোথায় তুমি? বাড়ি পৌঁছে গেছো? আমি একটু মিনমিন করে বললাম, জি স্যার, প্রায় বাড়ির কাছে, আর 5-10 মিনিট লাগবে। কেন স্যার, কিছু হয়েছে? মতিন সাহেবের গলার স্বরটা একটু অন্যরকম শোনালো। তিনি বললেন, শোনো, এখনই গাড়ি ঘুরিয়ে হাসপাতালে চলে এসো। একটা ইমার্জেন্সি বডি ডেলিভারি দিতে হবে। অন্য কোনো ড্রাইভার পাওয়া যাচ্ছে না, সবার ডিউটি শেষ। এই লাশটা খুব জরুরি, তোমাকে এখনই যেতে হবে। আমার মেজাজটা খিচড়ে গেল। সারাদিনের ক্লান্তি, তার উপর বাড়ির এত কাছে এসে আবার ফিরে যাওয়া। আমার শরীর তখন বিছানা খুঁজছে। আমি বিরক্তির সুরে বললাম, স্যার, আমার শরীর আর চলছে না। কাল সকাল থেকে ডিউটি করব, এখন মাফ করেন। চোখের পাতাই খুলতে পারছি না। অন্য কাউকে দেখেন। কিন্তু সুপারভাইজার নাছোড়বান্দা। তিনি গলার স্বর নামিয়ে ফিসফিস করে বললেন, লতিফ, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এই ট্রিপটার জন্য পার্টি মোটা অঙ্কের টাকা অফার করেছে। সাধারণ ভাড়ার বাইরে তোমাকে স্পেশাল টিপস দেওয়া হবে। সব মিলিয়ে তুমি 7,000 টাকা পাবে। মাত্র একটা ট্রিপ, লাস্টটা নামিয়ে দিয়েই তুমি ছুটি। 7,000 টাকা লতিফ, ভেবে দেখো। 7,000 টাকা। কথাটা শুনে আমার ক্লান্তি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। 7,000 টাকা আমার প্রায় মাসের অর্ধেক বেতনের সমান।
আমার চোখের সামনে ভেসে উঠল মায়ের ওষুধের ফর্দটা, যেটা টাকার অভাবে কেনা হচ্ছে না। মনে পড়ল ছোট্ট মেয়েটা একটা লাল জামার জন্য কদিন ধরে বায়না করছে। গরিবের কাছে টাকার গন্ধ বড় তীব্র, বড় নেশাতুর। ক্লান্তি, ঘুম, শীত সব যেন এক মুহূর্ত উড়ে গেল। আমি ঢোক গেলাম, মনে মনে ভাবলাম, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। 7,000 টাকা পেলে সংসারের অনেকগুলো ফুটো বন্ধ করা যাবে। মাত্র তো কয়েক ঘন্টার মামলা। আমি সুপারভাইজারকে বললাম, স্যার আমি আসছি, 20 মিনিটের মধ্যে হাসপাতালে থাকবো। ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা আবার উল্টো পথে হাসপাতালের দিকে ছুটল। রাস্তা একদম ফাঁকা, কুয়াশা যেন আরো ঘন হয়েছে। গাড়ির হেডলাইটের আলো কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে খুব বেশি দূর যেতে পারছে না। নিজেকেই প্রবোধ দিলাম, যাই হোক লাশটাই তো, কত লাশই তো টানলাম জীবনে। 4 ঘন্টার রাস্তা পৌঁছে দিয়ে ভোরের আলো ফোটার আগেই বাড়ি ফিরবো, পকেট ভর্তি টাকা নিয়ে। কিন্তু আমি তখনও জানতাম না এই টাকার লোভ আমাকে কোন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আমার কপালে আজ রাতে কি লেখা আছে তা কেবল আল্লাহ জানতেন। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে রাত 3টা বেজে গেল। আমি অ্যাম্বুলেন্সটা মর্গের পেছনের গেটের সামনে পার্ক করলাম। ঢাকা মেডিকেল বা সোহরাওয়ার্দীর মতো বড় হাসপাতালগুলোর মর্গ এলাকাটা রাতের বেলা এমনিতেই কেমন যেন থমথমে থাকে। দিনের বেলাতেও এখানে কেউ বিশেষ একটা আসে না, আর রাতে তো প্রশ্নই আসে না। পুরনো আমল, বাতিটা ফিউজ হয়ে আছে, কদিন ধরে কেউ ঠিক করেনি। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু হাসপাতালের মূল ভবনের দূরবর্তী আলো এসে আবছা একটা ভৌতিক পরিবেশ তৈরি করেছে। গাড়ি থেকে নামলাম, কনকনে শীতে হাত পা জমে যাওয়ার জোগাড়। আজ আমার সাথে কোনো হেল্পার নেই। সাধারণত রাতে দূরের ট্রিপে আমি একজন হেল্পার রাখি, তাতে সাহস থাকে, গল্প করা যায়। কিন্তু টাকার লোভে এত তাড়াহুড়ো করে চলে এসেছি যে কাউকে ডাকার সময় পাইনি। তাছাড়া হেল্পার নিলে টাকার ভাগ দিতে হবে, এই চিন্তাটাও যে আমার মাথায় আসেনি তা নয়। আজ বুঝলাম লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয়। মর্গের সামনে দেখে 2জন ওয়ার্ড বয় দাঁড়িয়ে আছে। তাদের মুখভঙ্গি কেমন যেন ফ্যাকাশে। সাধারণত লাশ হ্যান্ড ওভার করার সময় এরা বিড়ি ফুঁকতে ফুঁকতে গল্প করে, হাসাহাসি করে, কিন্তু আজ তারা একদম চুপ। আমাকে দেখে একজন বলল, লতিফ ভাই তাড়াতাড়ি গাড়িটা ব্যাক করেন, লাশ রেডি। আমি গাড়ি ব্যাক করে পজিশন মতো রাখলাম। পেছনের দরজাটা খুলে দিতেই ওয়ার্ড বয়রা একটা ট্রলি ঠেলে নিয়ে এলো। ট্রলির উপর সাদা কাপড়ে মোড়ানো একটা লম্বা অবয়ব, লাশ। কিন্তু লাশটা দেখেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সাধারণ লাশের চেয়ে এটাকে অনেক বেশি লম্বা মনে হলো, আর কাপড়ের উপর দিয়েও বোঝা যাচ্ছিল শরীরটা কেমন যেন শক্ত হয়ে আছে। লাশটা গাড়িতে তোলার সময় আমার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। হাসপাতালের মর্গে লাশের গন্ধ, ফিনাইল বা ফরমালিনের গন্ধ থাকাটা স্বাভাবিক। আমি সব গন্ধে অভ্যস্ত, কিন্তু এই গন্ধটা তেমন নয়। এটা ছিল কেমন যেন একটা ভ্যাপসা, টটকা পচা গন্ধ, অনেকটা পচা নর্দমা বা অনেকদিন ধরে জমে থাকা বাসি পানির মতো, সাথে পোড়া মাংসের একটা ঝাঁঝালো ভাব। গন্ধটা এত তীব্র যে আমার পেটের ভেতরটা গুলিয়ে উঠল। বমি আসার উপক্রম হলো। আমি নাক চেপে ধরে ওয়ার্ড দিকে তাকালাম, জিজ্ঞেস করলাম, কিরে লাশটা কি অনেক দিনের নাকি? পচে গেছে মনে হচ্ছে, গন্ধ বের হচ্ছে কেন? ওয়ার্ড আমার চোখের দিকে তাকালো না। সে নিচের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলল, জানি না ভাই, অ্যাক্সিডেন্টের কেস না, স্বাভাবিক মরা বলেই তো জানি, কিন্তু পার্টি খুব তাড়াহুড়ো করছে, আপনি সাবধানে যাইয়েন, ঠিকানা তো জানেনই। তাদের আচরণ আমার কাছে খুব সন্দেহজনক লাগলো। মনে হলো তারা যেন লাশটা আমার গাড়িতে তুলে দিয়ে হাফ ছেড়ে বাঁচতে চাইছে, যেন কোনো একটা আপদ বিদায় করছে। অন্যদিন হলে তারা আমার কাছে চা সিগারেটের বকশিস চাইতো, আজ চাইল না। লাশটা ভেতরে ঢুকিয়ে দিয়েই তারা প্রায় দৌড়ে মর্গের ভেতরে চলে গেল এবং ধপ করে দরজাটা বন্ধ করে দিল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্যাপার কি? এত ভয় কিসের ওদের? আমি কি ভুল কিছু করছি? মনের ভেতর একটা খচখচানি শুরু হলো, কিন্তু পকেটে হাত দিতেই টাকার কথা মনে পড়লো। ভাবলাম হয়তো লাশটা পচে গেছে, তাই ওরা দুর্গন্ধে বেশিক্ষণ থাকতে চাইছে না। আমি নিজেকে সাহস দিলাম। অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খুব ভালো করে লক করে দিলাম। 2বার চেক করলাম। কেন জানি মনে হলো আজ লকটা ঠিকঠাক মতো লাগানো খুব জরুরি। তারপর ঘুরে ড্রাইভিং সিটে এসে বসলাম। সিটে বসেই লাশের ঠিকানাটা দেখলাম। একটা চিরকুটে লেখা আছে, জায়গাটা শহর থেকে বেশ দূরে, মানিকগঞ্জের দিকে একটা গ্রামের ভেতরে। রাস্তাটা খুব একটা ভালো না, তবে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া সম্ভব। আমি বিসমিল্লাহ বলে চাবি ঘোরালাম। ইঞ্জিনের পরিচিত শব্দে নিস্তব্ধতা ভাঙল। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিলাম। লাশ নিয়ে চলাফেরা করা আমার জন্য নতুন কিছু নয়, কিন্তু আজকের রাতটা কেমন যেন অন্যরকম মনে হচ্ছে।
বাতাসটা যেন একটু বেশি ভারী। গাড়ির ভেতরে এসি বন্ধ থাকার পরেও আমার মনে হলো পেছনের কেবিন থেকে একটা হাড় কাঁপানো ঠান্ডা স্রোত আসছে, যেন গাড়ির পেছনে কোনো বরফের চাই রাখার হয়েছে। শহর থেকে বের হতে খুব একটা সময় লাগলো না। এত রাতে ট্রাফিক নেই, ফাঁকা রাস্তায় অ্যাম্বুলেন্স ঝড়ের গতিতে ছুটছে। শহরের উঁচু দালানগুলো পেছনে ফেলে আমি যখন গাবতলী পার হয়ে হাইওয়েতে উঠলাম, তখন কুয়াশা আরো জগদ্দল পাথরের মতো চেপে বসলো। হেডলাইটের আলোতে সামনের 20-30 হাতের বেশি কিছু দেখা যাচ্ছে না। আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছি। রেডিওটা অন করতে গিয়েও করলাম না। মনে হলো এই নিস্তব্ধতায় কোনো শব্দ করা ঠিক হবে না। গাড়ি চালাতে চালাতে আমার মনের ভেতর নানা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। 7,000 টাকা, সাধারণ একটা লাশ ডেলিভারির জন্য এত টাকা কেন? লাশটা কি কোনো ভিআইপির? কিন্তু তাহলে তো সাথে অনেকগুলো গাড়ি থাকতো, লোকজন থাকতো। এই লাশটার সাথে কেউ নেই কেন? লাশের পরিবারের কেউ তো সাথে আসতে পারত। সুপারভাইজার বলেছিল তারা নাকি আগে স্পটে পৌঁছে গেছে। ব্যাপারটা কেমন যেন মিলছে না। সাধারণত লাশের সাথে অন্তত একজন আত্মীয় থাকে। একদম বেওয়ারিশ লাশ হলে আলাদা কথা, কিন্তু এটার তো নির্দিষ্ট গন্তব্য আছে। না লতিফ, তুই বেশি ভাবছিস। আমি নিজেকে ধমক দিলাম। টাকা দরকার, টাকা পাচ্ছিস, এত চিন্তা করে কি লাভ? চুপচাপ পৌঁছে দে, কাজ শেষ। কিন্তু মনের সন্দেহ কি আর এত সহজে যায়? আমি বারবার রিয়ার ভিউ মিররে পেছনের দিকে তাকাচ্ছিলাম। ড্রাইভিং সিট আর পেছনের কেবিনের মাঝখানে একটা পার্টিশন আছে এবং তাতে ছোট একটা কাচের জানালা আছে। সেখান দিয়ে পেছনের আবছা অন্ধকার দেখা যায়। যদিও রাস্তার সোডিয়াম লাইটগুলো অনেক দূরে সরে গেছে, এখন শুধু চাঁদের ম্লান আলো আর আমার গাড়ির ব্রেক লাইটের লালাভা মাঝে মাঝে ভেতরে পড়ছে। হঠাৎ আমার মনে হলো পেছনের ওই সাদা কাপড়ে মোড়ানো অবয়বটা যেন নড়ছে। না, খুব বেশি না, সামান্য একটু নড়ে উঠল। বুকের উপরের কাপড়টা যেন একটু ওঠানামা করলো। আমার হাতটা স্টিয়ারিং এর উপর শক্ত হয়ে গেল। আমি চোখ বড় বড় করে আয়নায় তাকালাম। না, সব ঠিক আছে। রাস্তা স্থির হয়ে আছে। এটা নিশ্চয়ই রাস্তার ঝাঁকুনিতে হয়েছে। আমি জোরে একটা নিঃশ্বাস ফেললাম, কিন্তু বুকের ভেতরের ধরফরানিটা কমলো না, বরং বাড়তে থাকলো। কারণ ঠিক সেই মুহূর্তে আমার নাকে সেই পচা গন্ধটা আবার তীব্রভাবে এসে লাগলো। এবার মনে হলো গন্ধটা গাড়ির বাইরে থেকে নয়, বরং ঠিক আমার ঘাড়ের পেছন থেকে আসছে, পার্টিশনের কাছের ওপাশ থেকে। আমি ঘরের দিকে তাকালাম। রাত 3:40। এখন অনেকটা পথ বাকি। কুয়াশার ভেতর দিয়ে আমি একা ছুটে চলেছি এক অজানা গন্তব্যে। আর আমার পিছনে শুয়ে আছে এক রহস্যময় যাত্রী, যে কিনা মৃত হয়েও যেন আমার অস্তিত্বের উপর এক বিশাল চাপ সৃষ্টি করে রেখেছে। আমার তখনও ধারণা ছিল না যে যাত্রা কেবল শুরু। সামনে অপেক্ষা করছে এমন সব ঘটনা যা বিশ্বাস করা কঠিন। স্টিয়ারিং হুইলটা এত শক্ত করে চেপে ধরেছিলাম যে আমার আঙুলের গাঁটগুলো ব্যথায় টনটন করছিল, কিন্তু আমি ঢিল দিতে পারছিলাম না। মনে হচ্ছিল হাত আলগা করলেই আমি নিয়ন্ত্রণ হারাবো, আর এই অ্যাম্বুলেন্সটা আমাকে শুদ্ধ ছিটকে নিয়ে যাবে রাস্তার পাশের ওই অতল গহ্বর অন্ধকারে। রাত তখন ঠিক কতটা গভীর আমার জানা ছিল না। ঘরের দিকে তাকানোর সাহসটুকু পাচ্ছিলাম না। গাড়ির ড্যাশবোর্ডের আলোটা কেমন যেন ঘোলাটে লাগছিল। বাইরের পৃথিবীটা নিকশ কালো। হেডলাইটের আলো যতটুকু পেজ ঢালা পথ চিরে সামনে এগোচ্ছে, ঠিক ততটুকুই আমার দুনিয়া। এর বাইরে ডানে বামে সামনে পেছনে শুধু অন্ধকার আর অন্ধকার, যেন এক বিশাল কালো দৈত্য হা করে গিলে ফেলার জন্য বসে আছে। আমি লতিফ, কত বছর ধরে এই রাস্তায় গাড়ি চালাই, তার হিসাব নেই। কত শত লাশ, কত মুমূর্ষু রোগী আনা নেওয়া করেছি। লাশের গায়ের গন্ধ, ফিনাইল আর পচা রক্তের গন্ধ আমার কাছে ভাতের গন্ধের মতোই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আজকের রাতটা অন্যরকম। গাড়ি স্টার্ট দেওয়ার পর থেকেই বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছিল। একটা অদ্ভুত অস্থিরতা। মনে হচ্ছিল কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলছে, আজ যাস না লতিফ, আজ আর ফিরবি না। আমি পাত্তা দেইনি। গরিবের পেটে কি আর ভয়ের জায়গা আছে? পেটের ক্ষুধা আর পরিবারের চিন্তা সব ভয়কে চাপা দিয়ে দেয়। কিন্তু এখন এই নির্জন হাইওয়েতে এসে মনে হচ্ছে বড় ভুল করেছি, খুব বড় ভুল। বারবার সূরা ইখলাস, সূরা ফালাক আর নাস পড়ছি। ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও বের করে দোয়া পড়ে যাচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বারবার এই কথাগুলো আওড়াচ্ছি। আমার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আজকে আমি বাড়ি ফিরতে পারবো? আমার ছোট মেয়েটা হয়তো ঘুমানোর আগে
বাবার কথা জিজ্ঞেস করেছে। বউটা হয়তো জানালার গ্রিল ধরে পথের দিকে তাকিয়ে আছে। ওদের মুখগুলো মনে পড়তেই চোখের কোণটা ঝাপসা হয়ে এলো। আর ঠিক তখনই মনে হলো এই অন্ধকার পথটা যেন শেষই হতে চাইছে না। আমি কি একই জায়গায় ঘুরপাক খাচ্ছি? স্পিডোমিটারের কাঁটা 80 ঘরে কাঁপছে, অথচ মনে হচ্ছে গাড়িটা এক চলে এগোচ্ছে না। শুধু ইঞ্জিনের একটা গো শব্দ আর চাকার নিচে পিচ রাস্তার ঘর্ষণের আওয়াজ। এই আওয়াজগুলোর মধ্যেও একটা অস্বাভাবিক সুর আছে। আজ মনে হচ্ছে গাড়িটা কাঁদছে। একদম হঠাৎ করেই আমার শির দাঁড়াবে একটা হিমশীতল স্রোত নেমে গেল। আমার মনে হলো অ্যাম্বুলেন্সের বাইরে ঠিক আমার জানালার পাশ ঘেঁষে কেউ যেন আমার নাম ধরে ডাকলো, লতিফ, ও লতিফ। গলাটা খুব চেনা, আবার খুব অচেনা, বাতাসের শ্বাস শব্দের মতো, কিন্তু স্পষ্ট। আমি চমকে ডানে তাকালাম, কিন্তু সেখানে তো কেউ থাকার কথা নয়। আমি তো ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলছি। এই গতিতে চলা গাড়ির জানালার পাশে কি আসবে? আর এই মাঝরাতে লোকালয় থেকে মাইলের পর মাইল দূরে এই জঙ্গল ঘেরা রাস্তায় আমাকে নাম ধরে ডাকবে কে? আমার নাম তো এখানে কারো জানার কথা নয়। নিজের মনকে বোঝালাম, লতিফ, তুই ভয় পাচ্ছিস, এটা মনের ভুল, বাতাসের শব্দ বা হয়তো টায়ারের আওয়াজ। কিন্তু মন মানল না, কারণ ডাকটা একবার নয়, বারবার আসছিল। লতিফ, থাম লতিফ, লতিফ, আমাদের সাথে আয়। এবার আর সন্দেহ রইল না। আমার গায়ের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। ভয়ের একটা ঠান্ডা স্রোত আমার পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত খেলে গেল। স্টিয়ারিং ধরা হাত দুটো কাঁপতে শুরু করলো। আমি বুঝতে পারলাম, যারা ডাকছে তারা মানুষ নয়, তারা এই পৃথিবীর কেউ নয়। ছোটবেলায় দাদির কাছে শোনা জিনপুরের গল্পের কথা মনে পড়ে গেল। শুনেছি খারাপ আত্মারা নির্জন পথে একা মানুষকে পেলে নাম ধরে ডাকে, সাড়া দিলেই শেষ। আমি দাঁতে দাঁত চেপে সামনের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, যাই ঘটুক আমি তাকাবো না, গাড়ি থামাবো না, প্রয়োজনে চোখ বন্ধ করে চালাবো, তবুও থামাবো না। কিন্তু বিপদ কি আর একদিক থেকে আসে? বাইরের সেই অদৃশ্য ডাকের আতঙ্ক কাটতে না কাটতেই শুরু হলো ভেতরের বিভীষিকা। অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিট আর পেছনের রোগী রাখার অংশের মাঝখানে একটা ছোট কাচের পার্টিশন আছে। আমি সাধারণত ওটা বন্ধ রাখি, আজও বন্ধ ছিল। হঠাৎ আমার মনে হলো পেছনের কেবিন থেকে একটা শব্দ আসছে। প্রথমে খুব নিচু, যেন কেউ নড়াচড়া করছে। খসখস শব্দ মনে হলো স্ট্রেচারের ওপর রাখা চাদরটা কেউ সরাচ্ছে। আমার কলিজাটা যেন গলার কাছে উঠে এলো। পেছনে তো কোনো জীবিত মানুষ নেই, শুধু একটা লাশ। ঘন্টা 3 আগে হাসপাতাল থেকে এই লাশটা তুলেছি, অ্যাক্সিডেন্টের লাশ। মুখটা থেতলে গিয়েছিল। বেচারা লোকটার ডাক্তার যখন ডেথ সার্টিফিকেট দিল, আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি। লাশটা ব্যাগে ভরার সময় আমি নিজের চেইন টেনেছি। সে লাশ নড়বে কেন? গাড়ির ঝাঁকুনিতে হয়তো নড়ছে, নিজেকেই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু না, শব্দটা ঝাঁকুনির শব্দ নয়, এটা প্রাণের শব্দ। মিনিটখানেক পর সেই শব্দটা বদলে গেল। এবার আর খসখসানি নয়, স্পষ্ট একটা গঙ্গানের আওয়াজ ভেসে এলো আমার কানে। ও হা, একটা গভীর যন্ত্রণার গঙ্গানি, যেন কেউ প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু পার্টিশনের কাজটা অপরিষ্কার। তার উপর পেছনের কেবিনে আলো নেভানো, শুধু বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলো যখন চলন্ত গাড়ির ভেতরে পড়ছিল, তখন এক ঝলক কিছু একটা দেখতে পেলাম। যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম লাশের ব্যাগের চেনটা ভেতর থেকে আস্তে আস্তে খুলছে, আর সেই ফাঁক দিয়ে একটা হাত, একটা থেতলে যাওয়া রক্তাক্ত হাত বেরিয়ে আসার চেষ্টা করছে। আর সেই সাথে সেই গঙ্গানি, বাঁচাও আমাকে, বের করো, আমার হাত পা অবশ হয়ে এলো। আমি কি স্বপ্নে দেখছি নাকি হ্যালুসিনেশন? ডাক্তার তো মৃত ঘোষণা করেছে, তাহলে কি লাশটা জ্যান্ত হয়ে গেল, নাকি এর উপর খারাপ কোনো আসর ভর করেছে? আমার মস্তিষ্কের স্নায়ুগুলো যেন ছেড়ে যাওয়ার উপক্রম হলো। একদিকে বাইরের সেই অদৃশ্য কণ্ঠের ডাক, লতিফ থাম, আর অন্যদিকে গাড়ির ভেতরে ঠিক আমার ঘাড়ের পেছনে একটা জীবন্ত লাশের গঙ্গানি।
আমি এক অদ্ভুত দোলাচলের মধ্যে পড়ে গেলাম। আমি কি গাড়ি থামিয়ে দেখব নাকি দৌড় দেব? কিন্তু গাড়ি থামালে যদি বাইরের ওই অদৃশ্য জিনিসগুলো আমাকে ধরে ফেলে, আর যদি না থামাই, যদি পেছনের লাশটা উঠে এসে আমার গলা টিপে ধরে। আমার পুরো শরীর ঘামে ভেজে একাকার হয়ে গেছে। এসি চলছে, তবু মনে হচ্ছে আমি আগুনের চুল্লির মধ্যে বসে আছি। আবার পর মুহূর্তে মনে হচ্ছে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে চারপাশ। লাশের গুঙ্গানিটা ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে সে এখন আমার খুব কাছে, ঠিক পার্টিশনের কাজটার ওপাশে মুখটা ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতে পারছি না। তাকালেই হয়তো দেখব সেই থেতলে যাওয়া মুখটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি শুধু আল্লাহকে ডাকছি, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি পাপী হতে পারি, কিন্তু আজ আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে দাও। পরিস্থিতিটা এমন হলো যে আমার নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ হতে শুরু করলো। আমি কি বেঁচে আছি, নাকি আমি ওই লাশের মতোই মরে গেছি, আর এখন নিজের জানাজার দিকেই গাড়ি চালিয়ে যাচ্ছি? ভয়, আতঙ্ক আর এক গভীর মানসিক চাপ আমাকে গ্রাস করে ফেলল। তবু একটা আদিম বেঁচে থাকার তাড়না আমাকে স্টিয়ারিং ধরে রাখতে বাধ্য করলো। আমি এক্সিলারেটরে চাপ দিলাম যত জোরে সম্ভব। এই অভিশপ্ত জায়গা থেকে পালাতে হবে। পেছনের লাশটা চিৎকার করুক আর বাইরের প্রেতাত্মারা ডাকুক, আমি থামবো না। কিন্তু আমি জানতাম না সামনে আমার জন্য এর চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। পেছনের ওই গঙ্গানির আওয়াজ আর বাইরের অদৃশ্য ডাকের মধ্যে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। স্টিয়ারিং এর উপর আমার হাত দুটো থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল এই অ্যাম্বুলেন্সটা আর আমার নিয়ন্ত্রণে নেই। এটা যেন নিজে নিজেই কোনো এক জাহান্নামের দিকে ছুটে চলেছে। লাশের গঙ্গানিটা এখন আর শুধু গঙ্গানি নেই, ওটা যেন একটা হাহাকারে পরিণত হয়েছে। মনে হচ্ছে পেছনের লাশটা সিট বেল্ট ছেড়ে স্ট্রেচার উল্টে এখনই আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। আমার দম বন্ধ হয়ে আসছিল। ইচ্ছে করছিল দরজা খুলে চলন্ত গাড়ি থেকে লাফ দেই, কিন্তু তাও পারছিলাম না। অদ্ভুত এক মায়া নাকি অভিশাপ আমাকে সিটের সাথে আটকে রেখেছিল। ঠিক সেই মুহূর্তে পকেটে থাকা ফোনটা বেজে উঠল। এই নিস্তব্ধ ভয়ঙ্কর পরিবেশে ফোনের সাধারণ রিংটোনটাকেও মনে হলো কোনো দানবের গর্জন। আমি চমকে উঠলাম। এতটাই চমকেছিলাম যে গাড়িটা প্রায় খাদে পড়ে যাচ্ছিল। কোন রকমে ব্রেক কষে সামলে নিলাম। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে ফোনটা বের করলাম। স্ক্রিনে অচেনা নম্বর, কিন্তু এই মুহূর্তে মানুষের গলা শোনার জন্য আমার প্রাণ ছটফট করছে। রিসিভ করতেই ওপাশ থেকে একটা ভারী গলা ভেসে এলো। হ্যালো ড্রাইভার ভাই, আপনি কই? আমরা তো রাস্তায় দাঁড়াইয়া আছি। ওয়াল্লাহ, মানুষের গলা, লাশের বাড়ির লোক। আমার মনে হলো আমি যেন নরক থেকে এক মুহূর্তের জন্য স্বর্গে উঠে দিলাম। গলার স্বরটা স্বাভাবিক করতে গিয়ে দেখি আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ঢোক গেলে শুকিয়ে যাওয়া জিভটা কোনো মতে নেড়ে বললাম, জি ভাই, আমি খুব কাছে, আর 5-10 মিনিট আপনারা মেইন রোডে থাকেন। ফোনটা রাখার পর মনে হলো বুকে একটু সাহস ফিরে পেলাম। আর মাত্র কয়েক মিনিট, তারপরে এই অভিশপ্ত লাশটা আমি নামিয়ে দিতে পারবো। আমি অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। গাড়িটা গঙ্গাতে গঙ্গাতে গতি বাড়ালো। পেছনের গঙ্গানিটা কি থেমে গেল, নাকি গাড়ির শব্দের আড়ালে ঢাকা পড়ে গেল বুঝলাম না। আমি আর শোনার চেষ্টাও করলাম না। গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। রাস্তার দুই পাশে জঙ্গল একটু পাতলা হয়ে এসেছে। ঠিক এমন সময় আমার চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে উঠল, যা দেখার পর আমার মনে হলো এর চেয়ে পেছনের লাশটা জ্যান্ত হয়ে আমাকে মেরে ফেললেও ভালো ছিল। রাস্তার বাম পাশে, যেখানে কোনো জনবসতি নেই, শুধু ঝোপঝাড় আর অন্ধকার, সেখানে হুট করে একটা ফাঁকা জায়গাটা দেখে মনে হলো কোনো পুরনো পরিত্যক্ত পারিবারিক কবরস্থান। আবছা অন্ধকারে দেখলাম সেখানে 5 থেকে 7 জন লোক দাঁড়িয়ে আছে। গাড়িটা যেহেতু স্পিডে ছিল, দৃশ্যটা খুব দ্রুত পার হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন জানি মনে হলো সময়টা থমকে গেছে। আমি স্লো মোশনে সব দেখতে পাচ্ছি। লোকগুলোর পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর পাজামা, কিন্তু সেই সাদাটুকু কেমন যেন নোংরা কাদামাখা আর বহু বছরের পুরনো কাফনের কাপড়ের মতো হলুদ হয়ে যাওয়া। তাদের কারো মাথায় টুপি, কারো মাথায় পাগড়ি। তারা কাতার দাঁড়িয়ে আছে, যেন জানাজার নামাজ পড়ছে। আর তাদের সামনে একটা জরাজীর্ণ খাটিয়ার উপর কিছু একটা শোয়ানো, সাদা কাপড়ে মোড়ানো লাশ। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রাত তখন 2:30-3টা বাজে। এই গভীর রাতে এই জঙ্গলের ভেতর জানাজা পড়ছে কারা? আর যদি জানাজাই হবে, তবে কোনো আলো নেই কেন? কোনো হারিকেন টর্চ, ল্যাম্পপোস্ট নেই। একটা অদ্ভুত নীলাভ মরা জ্যোৎস্নার মতো আলোয় জায়গাটা আলোকিত হয়ে আছে।
কিন্তু আকাশে তো আজ চাঁদ নেই, তবে আলো আসছে কোত্থেকে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের দাঁড়ানোর ভঙ্গি। মানুষ নামাজে দাঁড়ালে একটু নড়ে চড়ে শ্বাস নেয়, কিন্তু এরা ছিল পাথরের মূর্তির মতো স্থির, কারো নড়াচড়া নেই। বাতাসের তোড়ে তাদের জামা উঠছে না। আর যখন আমি তাদের পাশ দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম, আমার মনে হলো তারা সবাই একসাথে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। কিন্তু তাদের মুখে কোনো চোখ, নাক, মুখ ছিল না। ছিল শুধু অন্ধকার গর্ত। আমার সারা শরীর অবশ হয়ে গেল, নিঃশ্বাস আটকে গেল গলার কাছে। মনে হলো আমার আত্মাটা শরীর থেকে বেরিয়ে যেতে চাইছে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে শুধু ফিসফিসানি বের হলো। এরা মানুষ নয়, এরা মানুষ হতে পারে না। জিন, শয়তান, নাকি কবরস্থানের মৃত বাসিন্দারা উঠে এসেছে নতুন কোন সঙ্গীকে বরণ করতে? আমি আর তাকাতে পারলাম না। চোখ বন্ধ করে ফেললাম কয়েক সেকেন্ডের জন্য। যখন চোখ খুললাম তখন ওই জায়গাটা পার হয়ে গেছি, কিন্তু ওই দৃশ্য, ওই মূর্তির মতো দাঁড়িয়ে থাকা অবয়বগুলো আমার চোখের রেটিনায় যেন পড়ে গেঁথে গেল। শরীরটা ঘামে ভিজে জবজবে, কিন্তু হাড়ের ভেতর পর্যন্ত কাঁপুনের চোটে দাঁতে দাঁত বাড়ি খাচ্ছিল। সামনে দুটো টর্চের আলো দেখা গেল, লাশের বাড়ির লোক। আমি যেন প্রাণ ফিরে পেলাম। গাড়িটা ব্রেক কষতেই দুজন লোক এগিয়ে এলো। সাধারণ গ্রামের মানুষ, চোখে মুখে শোকের ছায়া। তাদের দেখে আমার কান্না পেয়ে গেল। মনে হলো আমি আবার মানুষের পৃথিবীতে ফিরে এসেছি। আমি গাড়ি থেকে নামলাম না, নামার শক্তি ছিল না। জানালা দিয়ে বললাম, ভাই লাশটা নামাইয়া নেন। তারা পেছনের দরজা খুলে লাশটা নামালো। আমি তখন স্টিয়ারিং ধরে কাঠ হয়ে বসে আছি। ভয় হচ্ছিল ওরা যদি বলে, ভাই লাশের তো হাত পা নড়ছে বা লাশ তো জায়গা বদল করেছে। কিন্তু না, ওরা স্বাভাবিকভাবেই ধরাধরি করে লাশটা নামালো। একজন এসে আমার হাতে ভাড়া 7,000 টাকা ধরিয়ে দিল। বলো, ভাই চা পানি খাইয়েন, কষ্ট দিলাম রাত বেরাইতে। আমি টাকাটা নিলাম। নোটগুলো আমার হাতে আগুনের মতো ছ্যাঁকা দিল। আমার মনে হলো এই টাকা আমি রোজগার করিনি, এই টাকা আমি আমার আয় দিয়ে কিনেছি। লাশটা যখন ওরা কাঁধে করে নিয়ে গ্রামের ভেতরের রাস্তায় ঢুকে গেল, তখন আমি বসে রইলাম। আমার চোখ বারবার রাস্তার ওই অন্ধকার বাঁকটার দিকে চলে যাচ্ছিল, যেখান থেকে আমি একটু আগে এসেছি। আমাকে তো আবার ওই পথ দিয়ে ফিরতে হবে, ওই জানাজার জায়গাটা আবার পার হতে হবে। ভাবতে আমার কলিজাটা মোচড় দিয়ে উঠল। কিন্তু ফেরার তো আর কোনো রাস্তা নেই। সাহস সঞ্চয় করার চেষ্টা করলাম। লতিফ, তুই পুরুষ মানুষ, আল্লাহ ভরসা। এটা হয়তো মনের ভুল ছিল, হয়তো গ্রামেরই কেউ মারা গেছে তাই জানাজা হচ্ছিল। নিজেকে মিথ্যে সান্ত্বনা দিলাম, কিন্তু মনের গহীনে আমি জানতাম আমি যা দেখেছি তাই পৃথিবীর কোনো নিয়ম মানে না। টাকাগুলো শার্টের বুক পকেটে রাখলাম, যেন টাকার গরমে বুকের ধরফরানিটা একটু কমে। গাড়িটা ঘুরিয়ে আবার সেই একই রাস্তায় উঠলাম। এবার আমি একা, পেছনে কোনো লাশ নেই, কোনো গঙ্গানি নেই। অ্যাম্বুলেন্সটা হালকা লাগছে, কিন্তু বাতাসটা যেন আগের চেয়েও ভারী হয়ে গেছে। ফেরার পথে আমার গতি ছিল ধীর। ইচ্ছে করে আসতে চালাচ্ছিলাম, কারণ আমি দেখতে চাইছিলাম আমার যুক্তি আর বিবেকের সাথে চোখের দেখা ওই দৃশ্যটার একটা ফয়সালা হওয়া দরকার ছিল। রাস্তার সে বাঁকটা এগিয়ে আসছে। আমার হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে গেল। হেডলাইটের আলোয় দূরের গাছগুলোকে এক একটা প্রেতাত্মার মতো দেখাচ্ছে। আমি মনে মনে ম্যাপ মিলিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক ওই বড় রেন্ট্রি গাছটার পরেই ছিল সেই পারিবারিক কবরস্থানটা। ওখানে দেখেছিলাম সেই সাদা পোশাকের লোকগুলোকে। গাড়িটা একদম কমিয়ে আনলাম। 10-20 স্পিডে চলছে। আমি ভয়ে ভয়ে বাম দিকে তাকালাম সেই জায়গাটাতে যেখানে 5-10 মিনিট আগেই জানাজা হচ্ছিল। কিন্তু সেখানে কিচ্ছু নেই, একেবারে কিচ্ছু না। না আছে কোনো কবরস্থান, না কোনো খাটিয়া, না সেই সাদা পোশাকের মানুষগুলো। এমনকি জায়গাটা যে কবরস্থান তার কোনো চিহ্নও নেই। সেখানে রাস্তার ধারে গভীর খাদ, আর তারপর ঘন জঙ্গল, আগাছার লতা পাতায় ভরে আছে পুরো জায়গাটা। সেখানে মানুষ দাঁড়ানো তো দূরের কথা, পা ফেলারও জায়গা নেই। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আলামিনের বেশ কয়েকটি গল্প আমি ইতোমধ্যে বলার চেষ্টা করেছি আপনাদের সামনে, এবং প্রত্যেকটি ঘটনাই খুবই অন্যরকম ছিল। এই ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে সঙ্গত কারণে তার একটি ছদ্মনাম আমাকে বলতে হচ্ছে, কারণ আপাতত সরাসরি তার নাম বলার
অনুমতি পাওয়া যায়নি, যার কারণে তার শুধু মূল নামটা আমি হাইড করে যাচ্ছি। ঘটনাটির সময়কাল 2013 সাল। 2013 সালের কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর। ওই সময়টিতে মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহুরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটু দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবি পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি পড়াতে যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি। তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, মানে যেই ভাইয়ের কথা বা যে ভাইয়ের স্টোরিটা আমি আজকে শেয়ার করছি। তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে, চলেন তো দেখি ও ডাকাডাকি করছে কেন। তখন তার টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না, সে নড়াচড়া করছে কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখে। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকে। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন, হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামা কাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহুরিয়া বাজারে। বাজারে আসার পর দেখেন খুব সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি
যখনই ওই ভাইকে দেখেছেন তিনি উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন মিঠাপুর নামক একটা জায়গায়, ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এখানে যেই টাকা আপনাকে দেওয়া হয় বেতন হিসাবে, তার থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেওয়া হবে, আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহ জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন? উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতভম্ব হয়ে যান যে এইভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বির সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন এবং মিঠাপুর একটি মসজিদে উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক। দরজা খুলে দেখে ওই মুরব্বি, যেই মুরব্বি তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছে। তখন ওই মুরব্বি ওই ভাইকে বলে আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলে যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি এই যেই আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি। কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি। তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না, যেহেতু অপরিচিত একটি জায়গা, উনি কিছুতে রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বী ভদ্রলোক উনি খুব পিড়াপিড়ি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বীর সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বীর সাথে আরো দুইজন লোক এসেছিল। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেপাশে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বি একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না। আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ পালা, ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরো ভালো করে খেয়াল করেন নৌকা পানির উপর দিয়ে চলছে না, নৌকা মাটির উপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে। যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে, এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কারণ উনি সজ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষ রূপী, এবং এই নৌকাটি শূন্যের উপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে নয়। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন আপনার ছেলে কখন মারা গেছে? তখন ওই মুরব্বী বলেন বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে
বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনো রেখে দিয়েছেন? বলে, হ্যাঁ, এখনো রেখে দিয়েছি তোমার জন্য, তুমি সব কাজ করবা, তোমাকে এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে, আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেদিকে? তখন উনি বলেন যে তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়, এটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তো উনি প্রচন্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকা থেকে তারা নামেন, নামার পরে দেখেন সাদা জুব্বা পরা, সফেদ দাড়ি অসংখ্য লোক সেখানে আছে এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এবং ওই বাড়ির যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ির থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশে পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যে এই গল্পগুলো করে থাকি, লিসেনার আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে, তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারদিকে জিন, উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে, আবার এই লাশের গোসল দেয়, গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্বও পড়ে ওই ভাইয়ের। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান, ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3 বার এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে উনি ওই ভাইকে একটি উপদেশ দেন। তিনি বলেন যে বাবা, তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ, নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছো যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সেই শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার 2 জন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকম ভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মানে মেইন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল, কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় মানে পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান। ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এইভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন
যার কারণে উনি এটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান, সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এইভাবে বলে। যাই হোক, এরপর থেকে উনার সাথে মাঝে মাঝেই ওই জিনের দেখা হতো। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসতো। ওই জিন এসে তার সাথে কথা বলতো, এবং ওই জিন আসার পরে তাকে বলে, মানে ওই ভাইকে বলে যে আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল, আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসাবে দেখব। তোমার যখন যে সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করব আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য। এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসতো, এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। গত রোজার ঈদের নামাজের সময়ও ওই ভাইয়ের পেছনে উনি সালাত আদায় করেছেন। এটা অন্য কেউ দেখেনি, উনি দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি ঘটেছে এবং ওই জিন ওনার কাছে যে আসে, এটা কিন্তু এখনো চলমান আছে। আলামিন ভাই যখন এই বিষয়টি ওনার সাথে কোনো একটা বিষয়ে, প্যারানরমাল বিষয়ে কথা হচ্ছিল, তখন এই বিষয়টি আলামিন ভাইকে উনি বলেন, তবে আমার কাছে এই স্টোরিটি শেয়ার করতে চাইলেন। তখন ওই ভাই বলেছিলেন যে তাহলে ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাছাড়া এই গল্পটি বলা যাবে না। তখন ওই জিনটি যখন তার সাথে আবার দেখা করতে আসে, এই গল্পটি প্রচার করার জন্য অনুমতি চান, শুধু ওই ভাইয়ের নাম প্রকাশ না করার শর্তে গল্পটি বলতে বলে। কারণ এই গল্পের মধ্যে একটি মোরালস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা হঠাৎ করে কোনো প্রাণীকে আঘাত করে মেরে ফেলা যাবে না, বা অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এটাই এই গল্পের ছিল মোরালস, এবং এই শর্তে এই গল্পটি শেয়ার করার অনুমতি পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, এখনো কিন্তু ওই ভাইয়ের সাথে ওই জিনের দেখা হয়, কথা হয়, এবং ওই জিনের অনুমতি সাপেক্ষেই এই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। এই ঘটনাটা এই 2013-14 সালের, অথবা ম্যাক্সিমাম 15 সালের। অ্যানোনিমাস পার্টিসিপেন্টের যে লেখাটা ছিল, সেই লেখাটা অনুযায়ী ঘটনার সূত্রপাত একেবারে তখন শীত, সত্য প্রবাহ তখন চলছে। রফিকুজ্জামান, তার নাম রফিক, তার অনেক আগে থেকেই কবিরাজি জিনিসপত্রের উপরে যথেষ্ট জ্ঞান ছিল, অর্থাৎ যেটাকে আমরা কবিরাজি হিসেবে জানি, এই যে মানুষের উপরে কোনো রকম জাদু টোনা এটা সেটা এগুলো যদি করা হয়, মানুষ কবিরাজের কাছে যায় না, সেরকম কবিরাজ। রফিক সাহেব, মানে রফিক, তিনি অনেক আগে থেকে একটা ব্যাপারে জানতেন, তা হচ্ছে একটা বিশেষ সময়ে একটা বিশেষ হাতের রিং তৈরি করতে হবে তাকে। ওই বিশেষ সময় সবসময় আসে না, এবং ওই বিশেষ সময়টার জন্য আবার কয়েক বছর অপেক্ষা করতে হয়। তো তিনি তার নিজের ওই কবিরাজি জীবনের শুরুর দিকে সেই সময়টা পাননি, কারণ তাকে এমন নোংরা কাজ করতে হবে যে কাজগুলো কখনো অন্য কোনো মানুষ করতে পারবে না। তার নাম রফিক, কিন্তু তারপরও তিনি যে পথে হাঁটেন সেই পথ কুফরের। রফিক তার যে সময়টা ঘনিয়ে আসে সেই জাদুর রিং তৈরি করার, এই রিং তৈরি করতে গেলে অবশ্যই
রূপার প্রয়োজন, কিন্তু সেই রূপাটা তৈরি করা হবে এমন আগুনের উপরে গরম করে, যে আগুনটা হতে হবে মানুষের হাড়ের, মানে মানুষের হাড় জ্বলবে সে আগুনের ভেতরে, সেই আগুন হতে হবে মানুষের হাড়। তো যখন এই আগুনটা জ্বলবে, ওই রূপার ওই আংটিটা তৈরি করার জন্য যত কিছু প্রয়োজন, কারণ এই রিংটাকে বারবার গরম করতে হবে, তো সেই আগুনে থাকতে হবে মানুষের হাড়। এবং এই নির্দিষ্ট দিন ঘনিয়ে আসতে শুরু করে তার জন্য, এবং এই সুযোগ সে কখনোই হাত ছাড়া করবে না, কোনো মতে করবে না। সে তার ওই কবিরাজি বিদ্যা যার কাছ থেকে শিখেছিল তার কাছে সে যায়, এবং তার ওস্তাদ হোক বা সে যেই হোক, তার বয়স এত, এবং বয়সের ভারে সে কুজো মানুষের মতো অবস্থা, তার এতটাই বয়স তার। তোর ওস্তাদের কাছে যখন যায়, ওস্তাদ তখন তাকে বলে দিয়েছিল, তার ওস্তাদ, যে তোর পথে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটবে, তুই কিন্তু ভয় পাস না। এখন হাড় সংগ্রহ করবে কোত্থেকে? এটা হচ্ছে আসল ব্যাপার। এই যে মানুষের হাড়, এই হাড়ের ক্ষেত্রে গোরস্থান থেকে হাড় নেওয়া যাবে না, শ্মশান থেকেও হাড় নেওয়া যাবে না, মৃত মানুষের কাছ থেকেও হাড় নেওয়া যাবে না। এই হাড় কি এনে দিবে? এই হাড় এনে দিবে সে যে সাধনার কারণে সামনে আসে। অর্থাৎ এই রফিককে একটা সাধনা করতে হবে। এই সাধনা চলাকালীন সময় যার এখানে আসার কথা, সে যখন এখানে আসবে, সেই ঠিক উপযুক্ত সেই লক্ষণ, মানে উপযুক্ত লক্ষণ মিল বা ম্যাচ করে সেই হার এনে দেবে, অর্থাৎ কোন এন্টিটি। তো তার এখন এই মুহূর্তে থাকে তার সাধনা করতে হবে। এখন সাধনা করার জায়গাটা কোথায়? সাধনা করার জায়গাটা হচ্ছে জলাশয়ের পাশে, নির্জন জলাশয়ের পাশে, কোনো শ্মশান নয়, কোনো কবরস্থান নয়, কোনো জায়গা নয় এরকম। রফিকের ওস্তাদ রফিককে কিন্তু বলে দিয়েছিল যে কি হবে না হবে। রফিক কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছিল, তার ওস্তাদের দাঁতগুলো একদম গরুর জাবর কাটা দাঁতের মতো অবস্থা হয়ে গেছে, কোনো ধার নেই, কোনো কিছু নেই, সব একেবারে লেভেল হয়ে গেছে, একদম একটা সমান্তরাল লেভেলে। রফিক কিন্তু জানে যে তার জীবনে তাকে শাস্তি পেতে হবে এই কর্মের জন্য, যে কাজ সে করছে এই কাজের জন্য। তারপরও তাকে তো তখন রিংটা বানাতে হবে, তো জাদুর রিং ক্ষমতা প্রাপ্ত হবে সে। ওই নির্জন জায়গায় সে খুঁজে বের করে, যা প্রয়োজন সে সবকিছু খুঁজে বের করতে পারে। ওই নির্জন জায়গায় সে খুঁজে বের করে, এবং তাকে নাকি সাধনা করতে হবে, নির্দিষ্ট সংখ্যক বার বলতে হবে ওই মন্ত্র। এই নির্দিষ্ট সংখ্যক মন্ত্র তাকে পড়তে যে কয়দিন সময় লাগে, সেই কয়দিন তাকে সেখানে যেতে হবে, এবং এই মন্ত্রগুলো পড়ার সময় শেষ হওয়ার পরেই যার আসার কথা সে আসবে, এবং সেই তখন লক্ষণযুক্ত মানুষের হার তাকে জোগাড় করে দেবে। এখন সে নির্জন স্থানে যখন সে মন্ত্র পড়তে শুরু করলো, শর্ত ছিল একটা, যে একটা ছোট্ট ছাগলের বাচ্চা তার চোখের সামনে থাকতে হবে। সে যখন মন্ত্র পড়বে, তো ওই চোখের সামনে থাকা ছাগলের বাচ্চার দিকে সে তাকিয়ে থাকবে। প্রথম ব্যাপারটা হচ্ছে, যদি কাজ বা মন্ত্র যদি আসলে ঠিকঠাক ভাবে পড়া হয় এবং কাজের যদি অগ্রগতি হতে শুরু করে, তাহলে সেই রাতের বেলা ওই সে যদি ওই তার ভাগ করা রয়েছে যে সে আজকে রাতে সে কতটুকু পড়বে, একটা হিসাব নিকেশ তো রয়েছে। সে তার ওই রাতে সাধনা শেষ করার আগেই তারই চোখের সামনে ওই ছাগল মারা যাবে, অর্থাৎ প্রমাণ যে তার সাধনা কাজ করছে। এখন মন্ত্র পড়া সে শুরু করেছে। নদীর পাশে কিরকম পরিবেশ হয়, নির্জন পরিবেশ, সেই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। যখন সে মন্ত্র পড়ছে, পানির ভেতরে যেরকম ছলাৎ ছলাৎ শব্দ হয় না, সে মন্ত্র পড়ার সম্ভবত 20-22 বার তার মন্ত্র পড়া হয়ে গেছে। তখন সে অনুভব করে, যেহেতু তার চোখ বন্ধ, সে অনুভব করে ব্যাঙ পানির উপরে লাফাচ্ছে, তলিয়ে না যে সে পানির উপরে লাফাচ্ছে।
এদিক ওদিক 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 ছুপ ছুপ করে সে যাচ্ছে। এটা তার কানে আসছে। ওদিকে ছাগলের বাচ্চাটা মাঝে মাঝে শব্দ করে, মাঝে মাঝে শব্দ করে না। তার মন্ত্র পড়া হয়ে গিয়েছে ততক্ষণে প্রায় 200-র উপরে। এই পর্যায়ে সে প্রথমবার টের পায় চারপাশটা কেমন যেন অদ্ভুত রকমের শান্ত। চোখ যখন খুলেছে, তার তো তাকিয়ে থাকার কথা ছিল সেই ছাগলের দিকে, কিন্তু সে ছাগলের দিকে আর তাকিয়ে ছিল না। তো চোখ বন্ধ করে বা এদিক ওদিক তাকিয়ে থাকতো সে। এবার যখন চোখ খুলে ছাগলটাকে সে দেখলো, ওইখানে ছাগল বসা মনে হলো না তার। মনে হলো ছাগলের মাথা সদৃশ একজন ছোট মানুষ বসা। বনা টাইপের মানুষ রয়েছে না, ডর্ফ, তো তাদের চেয়ে তো ছোট। এরকম ছোট একজন মানুষ বসা, কিন্তু তার মাথাটা ছাগলের মাথা। এটা দেখার পরে যখন বুকটা ধরাস করে ওঠে, তখন ওই ছাগলের মতো মাথা দিয়ে সেই ব্যক্তি তাকে বলল, নড়াচড়া করিস না, চালিয়ে যেতে থাক। এটা তোর মনে হলো। ওই দিন রাতের বেলা যখন তার সমস্ত মন্ত্র পড়া শেষ হয়ে গেল, এই মন্ত্রগুলো পড়া শেষ হওয়ার পরে সে ভালো করে লক্ষ্য করে দেখলো আসলেই ছাগলের বাচ্চাটা মারা গেছে। তিনি কিন্তু কোনো শব্দ টের পান নাই, কোনো শব্দ না, কোনো কিছু না, কিছুই হয়নি। শুধু তিনি মন্ত্র পড়েছেন। আর ওই যে একজনকে দেখলেন, তিনি ছাগলের মাথার মতো তার মাথা। এখন সেখান থেকে তিনি চলে আসেন, তার জন্য কোনো নির্দেশনা ছিল না। ওই ছাগলের বাচ্চা নিয়ে আসবে আর রেখে যাবে, কোনো নির্দেশনা ছিল না। বিধায় সেখান থেকে চলে আসে রফিক আর কি। দ্বিতীয় দিনের দিন রফিককে খুব সুন্দর করে বলা হয়েছিল আগেই যে সে যাতে তার রিংটাকে একটা শেপ যাতে দেয়, একটা শেপ। এবং সেই শেপটা সে কিভাবে দিবে, আপনি যখন একটা রিংকে পেটাবেন তো ওই রিংটা কোনো কিছুর ভিতরে ঢুকতে হবে। তো কাঠ দিয়ে খোদাই করে নিল মানুষের হাতের মতো করে, আঙুলের মতো করে, এমন একটা কিছু, শুধু একটা আঙুল দিয়ে সে ওটা তৈরি করে রাখলো। এবার রাতের বেলা তাকে সাধনা শুরু করতে হবে, এবং এই দ্বিতীয় রাতটা ছিল তার জন্য অত্যন্ত প্রতিকূল রাত। কারণ সাধনার প্রথম রাতে যখন কোনো কিছু হয়নি, দ্বিতীয় রাতে তা কোনো দিক দিয়ে হাজির হয়ে যেতেই পারে। যখন সে সাধনা শুরু করলো, কোলা ব্যাঙের ডাক আসতে শুরু করলো। কোলা ব্যাঙ চোখ খুললো সে একটু। সে তো আসন পেতে বসে রয়েছে, তার চারপাশে বড় বড় কোলা ব্যাঙ, একদম বড় বড় কোলা ব্যাঙ, এগুলো সমস্যার শব্দ করছে একটু পরপর। এবং তিনি এই গেট খুলতেন না। এই যে গেট, এই গেট যে গেট দিয়ে এই অমানুষের মতো যারা এই দুনিয়াতে প্রবেশ করবে, এই গেট তিনি খুলতেন না। কিন্তু খুলছেন এখন, কারণ হচ্ছে তার ওই জাদুর রিংটা প্রয়োজন। যে রিংটা তিনি তৈরি করবেন, সেই রিংটা হতে হবে জাদুর শক্তিশালী, মানে জাদুর শক্তিকে নিজের ভেতরে রক্ষা করার মতো করে, যেটা অনেকটা ভুল ধারণা। এবার সাধনা তো চলছে। এই রাতের বেলা না হঠাৎ করে মানুষের চিৎকারের শব্দ তার কানে আসে। কেউ এমন আর্তনাদ করে উঠলো যেন তাকে বাঁচানো ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু শর্ত হচ্ছে রাতের বেলা যখন আপনি আমল করবেন, ওরা আপনাকে যে কোনো দিক দিয়ে যে কোনো অবস্থায় একটু পর পর ভয় দেখানোর চেষ্টা করবে, একটু পর পর বোঝানোর চেষ্টা করবে যে সাধনা যাতে আপনি চালাতে না পারেন। আর যদি সেভাবে কাজ না হয়, তাহলে তো ভয় দেখানোর অনেক রাস্তা আছে তাদের হাতে। এখন ওইরকমই শব্দ হচ্ছে। সে একদম চুপ, এই শব্দগুলোকে সে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তারপরে এই স্বপ্নগুলো তার উপরে আসর করতে শুরু করেছে। নিঃশ্বাস বন্ধ করে সে ওই মন্ত্রগুলো পড়ে যাচ্ছে। এবার সে শুনতে পায় যে শ্মশানে যখন লাশ পোড়ানো হয়, তখন কখনো কখনো মানুষের চর্বি, এটা অনেকটা তেল বা গরম তেলের উপরে যদি পানি পড়ে, অথবা গরম পানি যদি কোনো কিছুর উপরে যদি পড়ে, এক ধরনের শব্দ হবে না এরকম, এবং হালকা একটু ধোঁয়া উঠবে না, অল্প একটু ফেইন্ট একটা ধোঁয়া, এরকম তার অনুভূতি হতে লাগলো, যেন কেউ দাঁড়িয়ে আছে এবং তার শরীর থেকে ওই গরম তেল অথবা গরম পানি নিচে পড়ছে, আর শব্দটা হচ্ছে হতে পারে।
চোখ বন্ধ করে কিন্তু মন্ত্র পড়ছে সে, এবং আগেই বলা হয়েছে যে তার যে জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন সেটা কিন্তু এক অশরীরী এনে দিয়ে যাবে। রফিক মন্ত্র পড়ে যাচ্ছে এবং ওর মন্ত্র পড়া অবস্থায়ও ভয়ে গলা শুকিয়ে গেছে পুরোপুরি। ওই পর্যায়ে মন্ত্র পড়তে গিয়ে গলার ভেতরে কষ্ট হতে লাগলো তার। মন্ত্র সে পড়ছে ঠিকই, কিন্তু তার মনে মনে নয়, কয়েকটা বিড়বিড় করে যখন আস্তে আস্তে তার নিজের গলার শব্দটাই পরিবর্তিত হতে লাগলো। তার মনে হতে লাগলো চোখ বন্ধ অবস্থায় যেহেতু, তারপরও তার মনে হতে লাগলো যে এই মুহূর্তে তার চোখের ডান চোখের কোনা বরাবর ছিল, সে এই মুহূর্তে তার নাক বরাবর খুবই স্লো সে মুভ করছে, আর তার শরীর থেকেই হয় চর্বি, গরম চর্বি অথবা গরম পানি নিচে পড়ছে আর করে শব্দ হচ্ছে বারবার। বহু দূর থেকে স্কুলে যেরকম ঘন্টা বাজে না, এরকম ঘন্টা বাজার শব্দ সে শুনতে পায়, যেন অনেকগুলো ঘন্টা একসাথে দূরে বাজছে। এবং যখন এই ঘন্টাগুলো বাজছে ওই সময় সে বুঝতে পারে অগণিত নারী যারা বড়, মানে অদ্ভুত ধরনের টিপ পরা বড়, তাদের কপালে, তাদের চোখ অদ্ভুত ভাবে বড়, কিন্তু বাকি শরীরটা মানুষের মতোই, এবং তারা কোনো এক অদ্ভুত রঙের শাড়ি পরে রয়েছে, তারা অমানুষের মতো দৌড়াচ্ছে তার দিকে উদ্দেশ্য করে। ওই দূর থেকে তারা তাদের মুখের মাধ্যমে সেই ঘন্টার শব্দটা তৈরি করছে। তাদের মুখের ভেতরে জীব যে নড়াচড়া করছে খুব জোরে, সেটা পর্যন্ত সে ওইখানে বসে থাকা অবস্থায়, চোখ বন্ধ থাকা অবস্থায় দেখতে পাচ্ছে। ওর সাহস কুলাচ্ছে না চোখ খুলে ও দেখুক। ও যদি চোখ খুলে দেখতো তাহলে ও বুঝতে পারত, এবং ও কোনো মতেই সাধনাটা শেষ করতে পারত না। যারা এসেছে তারা নদীর উপর দিয়ে দৌড় দিয়ে আসছে, এবং অজস্র নারী যখন দৌড় দিচ্ছে, এই চুরির শব্দ, নুপুরের শব্দ, অস্বাভাবিক রকমের কথাবার্তা বলার শব্দ, কোনো কোনো সময় এরকম শব্দগুলো আসছিল যেন প্রেতাত্মা, নারীরূপী প্রেতাত্মা, তারা হাসাহাসি করছে অথবা দুঃখে বা কষ্ট পেয়ে তারা চিৎকার করছে, কিন্তু সেটা খুব সাধারণ মানুষের মতো না, সেটাতে একটা টান রয়েছে, টান, শরীর কাঁপিয়ে দেওয়ার মতো টান। ওর চারপাশে ধাম 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 করে নাচতে লাগলো পায়াজানি। প্রচন্ড ভাবে নুপুরের শব্দ এবং প্রচন্ড ভারী অনেকগুলো পা দাপাদাপি করছে চারপাশে, এবং এই চোখ বন্ধ অবস্থায় ও দেখতে পাচ্ছে তাদেরকে, যারা ওর চারপাশে এই মতো দাপাদাপি করছে, তারা সবাই খালি গায়ে, তো তারা একদম কালো, তাদের চোখ অদ্ভুত রকমের বড়, এবং শুধুমাত্র তারা তাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে কোন পাতা দিয়ে। তারা হু হু এরকম করছে তার আশপাশে, কিন্তু রফিকের চোখ বন্ধ, তারপরও সে দেখতে পাচ্ছে। যদি প্রশ্ন আসে মনে যে চোখ বন্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় কিভাবে, কারণ এটা তারাই পারে যাদের সেই ক্ষমতা আছে বা তারা সেই ক্ষমতা আয়ত্ত নিয়েছে। বাস্তব চোখে যদি দেখতো ও কোনো মতেই সাধনা ধরে রাখতে পারত না। ওইখানে মূর্তই ওই দিন রাতের বেলা আর অল্প একটু বাকি ছিল, কিন্তু রাত ফুরিয়ে আসছে এটা সে বুঝতে পারে, এবং অনেকক্ষণ ধরে চারপাশ নীরব, এই জন্য সে চোখ খুলে তাকায়, এবং যে সময় সে চোখ খুলে তাকায় তখন সে দেখতে পায় একটা 14-15 বছর বয়সী মেয়ে বসে রয়েছে তার থেকে অনেক দূরে, এবং সে ওই যে আমাদের পুরনো গ্রাম্যদেশী মায়েরা যেরকম শাড়ি পরতো ব্লাউজ ছাড়া, ওই রকম ব্লাউজ ছাড়া সে একটা শাড়ি পরা, কিন্তু তার খেয়াল অন্যদিকে, কিন্তু রফিক জানে যেটা মানুষ না, এখানে মানুষ আসবেই না। ওই যে নদীর পাড়ে সে বসে রয়েছে সেই নারী বা মেয়ে, সে তার দিকে ঘুরে তাকায়, এবং তার চোখের ভিতরে এক অস্বাভাবিক রকমের যন্ত্রণা, যেটা স্পষ্ট বোঝা যায়। ওই অস্বাভাবিক রকমের যন্ত্রণা যখন তার চোখে স্পষ্ট বোঝা যায়, তখন এটাও দেখতে পায় রফিক দূর থেকে দুজন মানুষ আসছে, দুজন মানুষ অনেকটা ছায়ার মতো
একজন হয়তো একটু বয়স্ক অথবা বয়স্ক না, কিন্তু বয়স হচ্ছে, আরেকজন তরুণ সবল, সে আদর চলাফেরায় বোঝা যায়। ওর চোখের সামনেই ওই মেয়েটাকে ওই দুজন ধরলো, ঘাড়ে চেপে ধরলো। সম্ভবত ওর পেটে কোনো আঘাত দেওয়া হয়েছিল, তারপরে ওকে পানির দিকে ছুঁড়ে মারা হলো। পেটে আঘাত করার কারণে সেখানে যে রক্ত বেরিয়ে গেছে, এটা কিন্তু সে নিজের চোখে দেখতে পায়, মানে যখন ফিনকি দিয়ে বের হয় প্রথমবার। এবং এই দুজন মানুষ যখন অস্বাভাবিকভাবে ধাক্কা মেরে ওকে যখন পানিতে ফেলে দেয়, তখন রফিকের বুঝতে বাকি নেই ও সাধনা যে করছে এই মেয়ের হারই সে পাবে, অর্থাৎ এই মেয়ের মৃত্যুর দৃশ্য সেই মুহূর্তে দেখতে পাচ্ছে। আর মেয়েটাকে যখন ফেলে দেওয়া হলো পানির ভেতরে, উপরে কিছুটা একটু শব্দ, মানুষ বাঁচার চেষ্টা করে, হাত পা নাড়ায়, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, কিন্তু সেইটা খুবই ক্ষণিকের, বড় জোর 10-12 সেকেন্ড। এবং এই 10-12 সেকেন্ডের পরে ওই মেয়েটা যে তলিয়ে গেছে, নদী একদম শান্ত হয়ে গেছে, সেটা তাকিয়ে তাকিয়ে দেখতে হচ্ছে রফিক। এবং সেই লোকেরা যারা এসেছিল, যে দুজন ছায়া, তারা আবার তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। এখন রফিকের আরেকটু অপেক্ষা বাকি। যখন ওর গণনা শেষ হলো, মানে ওর হিসাব মোতাবেক সাধনার মন্ত্র পড়া শেষ হলো, শেষ হওয়ার পর সে অপেক্ষা করলো আরো কিছু অতিরিক্ত সময়, তারপরে সে তার সীমানা থেকে বের হয়। সে যখন তার সীমানা থেকে বের হয়, তখন সে এক অদ্ভুত রকমের গরম বাতাস অনুভব করে। এবং গরম বাতাস যখন অনুভব করে, ওই বাতাসের দিকে যখন সে নজর দেয়, মানে একদিক থেকে তো বাতাসটা এসেছিল, সে বুঝতে পারে যে ওইদিকে কেউ দাঁড়ানো, যে ওদিকে দাঁড়িয়ে আছে সে মানুষ না, কিন্তু তার সাথে তার সাক্ষাৎ হবে এখন, মানে আজ না, আগামীকাল অবশ্যই। যাকে সে দেখতে পাচ্ছে তার চেহারা সে বুঝতে পারছে না, কিন্তু সে যে মানুষ না সেটা স্পষ্ট। আর একটু আগে সে দেখেছে একটা মেয়ে, যার মৃত্যুর দৃশ্যটা সে দেখেছে, অর্থাৎ যাকে সে দূরে দেখতে পাচ্ছে অশরীরী, সে যার মৃত্যুর দৃশ্য সে দেখেছে, তার হার রফিককে এনে দেবে। এটা রফিক বুঝতে পারলে এবার। পরের রাতে সে আগের মতো করে সাধনা শুরু করে রফিক, এবং সে সাধনায় বসার কিছু সময়ের ভেতরেই যখন তার মন্ত্র পড়া শুরু হয়, সে লক্ষ্য করলো তার চোখের সামনে একটা কুকুর। এই মুহূর্তে সে চোখ বন্ধ করেনি, আর আজ কিন্তু তার মন্ত্র যেহেতু একবারে পড়ার কথা, তো সেই সংখ্যা অনুযায়ী আজ কিন্তু বেশি সময় লাগবে না তার মন্ত্রগুলো পড়া শেষ করতে, বড় জোর 1 ঘন্টা বা তারও কম। সে তার চোখের সামনে একটা কুকুর দেখতে পায়, যে কুকুর উপরে সে নিজে জাদু করেছিল। কেন জাদু করেছিল সে নিজে? সেই কুকুরের উপরে জাদু করার উদ্দেশ্য ছিল সে কুকুরের মালিককে কুকুরকে দ্বারে হত্যা করার। খুবই সহজ। কুকুর খেলার ছলে অথবা অন্য কোনো কারণে একটা আলতো কামড় দিয়ে বসাবে, এবং যখন একবার আলতো কামড় দিয়ে বসবে সে কুকুর, তখন কুকুরের ভেতরে যে রোগটা থাকে, যে রোগটা অত্যন্ত ভয়ঙ্কর, জলাতঙ্ক, সেই রোগ সেই ব্যক্তিকে ধরে ফেলবে। এবং যখন সেই রোগ সেই ব্যক্তিকে ধরে ফেলবে, তখন সে জাদু মন্ত্রের শক্তি দ্বারা ওই রোগকে আরো বেশি ত্বরান্বিত করবে, এবং ওই লোকের উপরে সেই রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। এবং একবার যখন জলাতঙ্ক কাউকে ধরে ফেলে বা আক্রমণ করে, সেই মানুষ কিন্তু বাঁচে না, তার অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যু হয়, কারণ অর্গানগুলো রেসপন্স করা বন্ধ করে দেয়, এবং সেই সাথে রয়েছে অত্যন্ত বিভীষিকাময় যন্ত্রণা। কিন্তু ওই কুকুরটাকে সে যখন জাদু করেছিল, ওই কুকুরটার মুখের ভিতরে সে একটা হাড় ঢুকিয়ে দিয়েছিল। হাড় কোনো এক জায়গা থেকে একটা ছোট বাচ্চার হাতের যে 5 আঙ্গুল, সেই 5 আঙ্গুলের ছোট ছোট হাড়গুলো সে সংগ্রহ করেছিল। সেই একটা তাবিজ তৈরি করে, সেই হাড় দিয়ে একটা তাবিজ তৈরি করে এই কুকুরের মুখে ঢুকিয়ে দেওয়ার সময় তাকে অনেক যুদ্ধ করতে হয়েছিল। এই কুকুরের মুখের ভেতরে এমন এক জায়গায় সেই হাড় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ওই হাড় ঢুকিয়ে দেওয়ার ফলে কুকুর কিন্তু নড়াচড়া করতে পারেনি কিছু সময়, কিন্তু তারপরে সে ওই স্বাভাবিকভাবেই
যেভাবে একটা মানুষ নড়াচড়া করবে, কথাবার্তা বলবে একটা প্রাণীর সাথে, ওই রকমই আচরণ সে করতে লাগলো একা একা, যেন সে অদৃশ্য কারোর সাথে খেলছে। তখন রফিক কিন্তু বুঝতে পারলো যে তার কাজ কিন্তু হয়ে গেছে। এরপরে আর কি যেভাবে সে চেয়েছিল সেইভাবে সেই কুকুরের মালিক আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু কুকুরটার পরে কি হয় এটা কিন্তু কেউ জানে না, এমনকি রফিকও জানে না যে কুকুরটা এই মুহূর্তে তার চোখের সামনে। দেখে সে চিনতে পারছে। কুকুরটা দুবার ঘেউ ঘেউ করলো, এরপরে সে উল্টো দিকে ঘুরে চলে গেল, এবং যে সময় কুকুরটা উল্টো দিকে ঘুরে চলে যায়, একদম উপর থেকে নিচে একটা লাশ ধস করে পড়ে। কোনো সাধারণ লাশ নয়, আমি আবারও বলছি, কোনো সাধারণ লাশ নয়। এমন এক লাশ যে লাশটা পড়ার সাথে সাথেই কিছুটা থেতলে গেছে, কিছুটা। লাশটা রয়েছে তার বুকের উপরে, অর্থাৎ পিঠের দিকটা লাশের দেখা যায়। পড়ে যাওয়ার কারণে বুকের দিক বা চেহারার দিক মাটির দিকে। ওই লাশটা যখন পড়লো, সে যখন চিন্তা ভাবনা করলো যে এই লাশকে সে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে কিনা, ঠিক সেই মুহূর্তে সে যে বন্ধনী দিয়ে রেখেছে ওই লাশটা ওই বন্ধনী সীমারেখার ভিতরে অর্ধেকের বেশি অংশ নিয়ে পড়েছিল। বাকি যে অংশের ভিতরে কোনো বন্ধনী ছিল না, সেই অংশের উপরে এসে দাঁড়ায় একটা ছোট্ট 5 বা 6 বছর বয়সী মেয়ে। 5 বা 6 বছর বয়সী মেয়ে, কিন্তু সে একদম একদম কালো, একদম কালো। এখন যখন সে এই এই তালাশ বা এই সাধনা সে করছে, মেয়েটাকে তো সে দেখতে পেল। ওই মেয়েটা ওই মৃতদেহের উপরে পিঠের উপরে বসলো, যেটা অনেক সময় হয় কি যে এইভাবে বসে বসে সব সাধনা করা হয়। তো এইভাবে বসে বসে যখন সব সাধনা করা হয় তখন অনেক ধরনের ঘটনা ঘটে। তো এই হিসেব কষছিল এবং সে তার সাধনা চালিয়ে যাচ্ছে। ওই মেয়েটা ওর চোখের সামনে বসা, উপর থেকে যে বডিটা পড়েছে সেই বডিটা এখন ওর চোখের সামনে এখানে জানি বদলে, ওই যে গতকালকে যে মেয়ের শরীরটা দেখেছিল না, যে মেয়েটা ওই একটা কাপড় পরা ছিল সাথে, এখন ওইরকম হয়ে গেছে। ওর সামনে ওই বাচ্চা মেয়েটা যে ওই লাশের উপরে বসা, মেয়ে ছেলে মনে হচ্ছে না, মেয়ে। ও তখন হাসছে, কেমন হাসি এটাও ধরতে পারে না, কানে শব্দ আসে। এই জন্য যে মন্টুর গাড়িটা জোরে পড়তে শুরু করে, এবং যখন মন্টুর গাড়ি জোরে এসে পড়তে শুরু করে, কথা নেই বার্তা নেই, কি জানি একটা হলো, ওর তো চোখ বন্ধ, ওর মন্ত্র শেষ, মন্ত্র কিন্তু শেষ। ওই যে কি জানি একটা হলো, ওটা ছিল একটা থপ করে কিছু একটা পড়লো ওর আশপাশে। কিন্তু ওই শেষের দিকে যখন তার মন্ত্র প্রায় শেষ, তখন ছোট্ট কোনো কিছু ওর কোলের উপরে এসে পড়ে, কোল। এবার যখন ও চোখ খোলে, এবার ও দেখতে পায় যে ওর হাতে, যেখানে ওর হাত ওই কোলের কাছে, ওইখানে একটা মানুষের দেহে একটা হাড়, যে কোনো জায়গার হাড় হতে পারে। এবার তার সে হাড় সে পেয়ে গেছে। এবার তাকে তৈরি করতে হবে সেই আংটি, সেই রিং। এটা সে কিভাবে তৈরি করবে? এই রিংটা তৈরি করার পদ্ধতি হচ্ছে, ওই যে বলেছিলাম যে আগুনের ভেতরে এই হাড় থাকতে হবে, আগুন জ্বলবে এবং সেই জ্বলতে থাকা আগুনে ওই রূপার সেই অংশ দিয়ে যে হাতের রিং তৈরি হবে তা ওই আগুনে পুড়তে হবে। এখন রফিক তো সেই জিনিস পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর সে সেই হাতের রিং তৈরি করার কাজ শুরু করে, সেদিন না পরের দিন। এখন আগুনের ভেতরে হাড় রাখার পরে সে পুরো রাত সময় নেয় তার সেই সুন্দর করে ডিজাইন করা রূপার সেই জাদুর আংটিটা কিছুটা চওড়া ছিল, কারণ এর উপরে কিছু গাণিতিক নকশা, যা হচ্ছে এই জাদুর আংটিকে শক্তি দেবে, সেই গাণিতিক নকশা তার উপরে খোদাই করতে হবে। এখানে আবার একটা শর্ত আছে, একবার যখন রিংটা তৈরি করে ফেলা হবে এবং যখন খোদাই করে ফেলা হবে না,
ওই খোদাই করার সময় ওই মন্ত্রই ওকে পড়তে হবে, যে মন্ত্র সে পড়েছে। এই জাদুর আংটি পাওয়ার জন্য যে হার দরকার ছিল, সেই হার পাওয়ার জন্য যে মন্ত্র পড়েছে, সেই মন্ত্রই তাকে পুনরায় পড়তে হবে এবং ওই মন্ত্র পড়তে থাকা অবস্থায় তাকে ওইখানে খোদাই করতে হবে। ওই খোদাই করার কাজ সে করতে যাবে, প্রায় শেষের দিকে চোখ ধরে এসছে, প্রচন্ড ঘুম তার চোখের মধ্যে, তার শরীর অসাড় হয়ে যাচ্ছে, আর সে টিকে থাকতে পারছে না। এদিকে যে আগুনের ভেতরে ওই মানুষের আহার দিয়ে দিয়েছিল, সেই আগুনও প্রায় নিভু নিভু নিভু, অর্থাৎ তখন শুধুমাত্র কয়লা লাল অংশটুকুই রয়েছে, পুরো চলন্ত আগুন নেই, নিভু 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 নিভু। ওই অবস্থার ভেতরে কি মনে করে সে তার ওই জাদুর আংটিটা ওই আগুনের উপর নিয়ে গেল। বলে রাখা ভালো, যখন প্রচন্ড ঘুম চোখে, মন্ত্রও পড়ছে, আবার হাত দিয়ে কাজও করছে, অনেক আগে থেকে ক্লান্তি, সমস্ত কিছুর মধ্যে সে খেয়ালই করেনি, কখন জানি তার হাতের উপরেই, মানে হাতের আঙ্গুলের ভিতরে পড়া অবস্থাতেই সে ওই নকশার খোদাই করছিল রিং এর ভেতরে। বাম হাতে পড়া ছিল সেই রিং, এবং ওই যে বললাম না, বেখেয়ালে সে চেয়েছে ওই রিংটা আগুনের উপর একটু রাখতে। নিজের বাম হাত সবাই কিন্তু ওই রিং সে আগুনের উপর রেখেছিল। কিছু সময় সে টের পায়নি, অল্প কিছু সময়, কিন্তু পরে যখন সে টের পেল, তাকিয়ে দেখলো তার হাত পুড়ে গেছে। হাত পুড়ে একেবারে এমন অবস্থা ঝলসে গেছে। অবশ্যই সেই জায়গাটা হচ্ছে ছোট আঙ্গুলের পাশ দিয়ে কবির কিছু অংশ পর্যন্ত। ওই আগুন যখন পুড়লো তার হাত, যখন সে ওয়ালেস করলো প্রচন্ড ব্যথা, কান পুড়ে গেলে প্রচন্ড ব্যথা লাগে, তখন সে টের পেল ঘরের ভেতরে কি জানি ঘুরটির বেগে ঘুরছে, এবং সে প্রচন্ড শব্দ করে হা হা হি হাসি হাসছে, হা হি হাসি। ওই জাদুর রিং এর কিন্তু ওই নখ, সেটা সে ওই দিন রাত্রে আর সম্পূর্ণ করতে পারেনি, কারণ ততক্ষণে একে তো তার হাত পুড়ে গিয়েছে, প্রচন্ড ঘুম ছিল চোখে, এই জন্য সে বেতালে এই কাজটা করেছে। একটা ঘর বাকি ছিল, মানে একটা সিম্বল রাখা তখন বাকি ছিল, আর সেই জাদুর রিং এর পেছনে যে সে এত সময় কষ্ট করেছে, ওই সময়ের আর তখন কোনো মূল্যই থাকলো না, কারণ তার সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে। এখন যখন নিজের ট্রিটমেন্ট সে নিচ্ছে রফিক, ওই ট্রিটমেন্ট নেওয়া অবস্থায় একদিন রাতের বেলা সে দেখতে পায় যে তার ঘরে ওই মেয়েটাই প্রবেশ করেছে। যে মেয়েটার হত্যার দৃশ্য সে দেখেছিল, ওই মেয়েটাই তার ঘরে প্রবেশ করেছে, আর তার হাতে ছিল তার ওস্তাদের কাটা মাথা, এবং সেই কাটা মাথা তাদেরকে ছুঁড়ে মেরেছিল। কয়েকটা ধাক্কা খেয়ে সেই কাটা মাথা তার পাশে এসে পড়েছিল। ব্যাস এইটুকুই। অ্যানোনিমাস পার্টিসিপেন্টের ঘটনার ব্যাস এটা এখানে এতটুকুই। ইরফান বেশ অনেক বছর জর্জিয়াতে বসবাস করেন। গত বছর তিনি এই ঘটনাটি শুনেছিলেন। সেদিন বৃষ্টির রাত, তার ভাইয়ের একটা গ্যাস স্টেশন আছে, পেট্রোল পাম্প আর কি, যেটা সেখানে তিনি রাতে হেল্প করছিলেন, মানে চাকরি করছিলেন। তাদের যে এমপ্লয়ি ছিল রাতে, সে সিক কল দিয়েছিল। এটা 24 ঘন্টার একটা স্টেশন। তো ইরফান ওই দিন যায় সেখানে কাজ করতে রাতের বেলা। তো একা ছিলেন, ভেতরে লক করা, মোটামুটি কাজকর্ম করছেন। শুধু যখন তাদের ভেন্ডরগুলো আসে ভোরের দিকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তখন খুলে দিতে হয়। তো রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কাস্টমার ছিল না, একেবারেই ছিল না, বেশ লেজি একটা নাইট। ইরফান টুকিটাকি তার জিনিসপত্র করে বসেছিল। তো ভোরের দিকে তাদের একজন ভেন্ডর আসে প্রোডাক্ট নিয়ে। তো ইরফান দরজা খুলে দেয়, সে প্রোডাক্ট রাখতে রাখতে গল্প করতে থাকে। তারা বিভিন্ন সময়, যেহেতু মানুষজন নাই, গল্প করত। তো সেই ভেন্ডরকে তিনি বলছিলেন যে এরকম বৃষ্টি, কঠিন অবস্থা, দেখো ওইদিকে, মানে যে তাদের গ্যাস স্টেশনের ওই পাশে একটা বিশাল উডসের মতো ছিল, বলতেছিল যে ওখানে দেখো কি অবস্থা, মনে হয় পানি জমে গেছে। সেই তো সেই যে ভেন্ডর তাকে বলতেছিল যে
হ্যাঁ, এরকম বৃষ্টির রাতে ক্যাম্পিং করতে কিন্তু খুব মজা উডসের মধ্যে। তো ওই যে ভেন্ডর, ওর নাম ড্যান, ও তাকায় আছে ওই দূরে উডসের দিকে আর বলতেছে, বিষাদ ভাবে তাকায় আছে। তো বলতেছে যে এক সময় খুব ক্যাম্পিং করতাম আমার ভাইয়ের সাথে, এখন তো আর যাওয়া হয় না, আমি কাজে কর্মে আটকা। তুমি গেছো নাকি ক্যাম্প করতে কখনো? তো ইরফান বলতেছে, না আমার তো যাওয়া হয় না, আসলে আমার কাজকর্ম থাকে, আর এই যে আমার ভাইয়ের স্টেশন এইখানেও দেখতে হয়। বলে, হ্যাঁ ম্যান, এটা আসলে তোমার লাক খারাপ, তুমি ওরকম গেলে বুঝতা যে কি মজা। আমার ভাই তো মোটামুটি সে ভ্যান ক্যাম্পার, তার ভ্যানের মধ্যে সবকিছু থাকে, এটা নিয়ে সে ঘুরে। আর আমি আগে যাইতাম ওর সাথে বিভিন্ন সময় ক্যাম্প ট্যাম্প করতে, এখন আর যাওয়া হয় না। তো এই বলে সে তাকায় আছে, এর মাঝে বৃষ্টির তোড় আরো বাড়ছে। তো হচ্ছে ভেন্ডর বললো যে আমি একটু তোমার এখানে এসে দাঁড়াই, একটা কফি খাই, ভালো লাগতেছে না। তো এসে দাঁড়াইলো, কফি নিয়ে কথা বলতেছে। তো তখন ইরফান একটু ইন্টারেস্ট ফিল করলো, এমনি বৃষ্টি, কাস্টমার কিচ্ছু নাই। তো বলতেছে যে তুমি যে ক্যাম্পিং এ গেছো কেমন লাগতো বৃষ্টির সময়? মানে এটা তো অন্যরকম একটা অবস্থা, বৃষ্টিতে ক্যাম্পের ভিতরে থাকতা? বলে, হ্যাঁ টেন্টে থাকতাম, একটু এমন জায়গায় টেন্ট করতাম, উপর দিয়ে আর একটা কিছু দিয়ে নিতাম, এই পাশে বড় একটা ত্রিপল দিয়ে ঢেকে দিতাম যাতে পানি আমার তাঁবুতে না আসে। আর তাঁবু তো এটা বাথটাব ফ্লোর, তো সুতরাং মানে ওই নিচে পানি চলে যায় পাশ দিয়ে, এরকম জায়গায় করতাম আর কি, সুটেবল প্লেসে। তো ভালোই লাগতো, বেশ মজা লাগতো, স্পুকিও মনে হইতো। তো ইরফান বলতেছে যে স্পুকি কেন মনে হইতো? মানে তুমি তোমার ভাই কিছু দেখছো নাকি জাস্ট তোমরা ওই রাত্রেবেলা ফরেস্টে ক্যাম্পিং করতেছে এর জন্য ভয়ে তোমাদের কাছে স্পুকি লাগতো? ফিলটা ওরকম হইতো। তখন ড্যান বলতেছে যে না, অ্যাকচুয়ালি আমি কিছু দেখি নাই, বাট ফিল তো অবশ্যই আছে, কারণ আমাদের বাড়ি হচ্ছে নর্দার্ন সাইডে। এনকার নর্দার্ন সাইডে যে উডস, এটা কিন্তু অনেক ডেন্সড। আর ওই জায়গায় মানুষ বলে, আমরা ছোটবেলার থেকে শুনে আসছি যে ওই জায়গায় বিগফুট আছে এবং অনেকে দেখছে বিগফুট। তো এটা আমাদের কানেই আসতো, আর বয়সও তখন কম ছিল। তা আমি আর আমার ভাই কিন্তু মেইনলি ওখানে যাইতামই আসলে এই বিগফুট দেখার জন্য। তো আমার আব্বার পুরানো ট্রাক ছিল একটা ফোর্ডের, তো ওইটা নষ্ট থাকতো প্রায়। তো আমার ভাই ওইটা রিপেয়ার করতো, ও রিপেয়ার করতো, করার পরে আমি আরো এরকম করে চলে যেতাম জিনিসপত্র নিয়ে, যে ওখানে ক্যাম্প করতাম বিভিন্ন জায়গায় তাঁবু ফেলে, মানে যে জায়গাগুলো তাঁবু ফেলার জন্য আর কি, মানে তাঁবু ফেলে ওখানে করতাম, ক্যাম্প করতাম, আর দেখতে চাইতাম যে এরকম কিছু আছে নাকি। রাতের বেলা বেশ উইয়ার্ড হয়ে যেত জায়গাটা, মানে একেবারে মানে ডেন্সড ফগ আসতো, বড় বড় গাছ, অন্যরকম, তুমি দেখলেই ভয় পাবা। তো ফিল তো অবশ্যই আছে। তো তখন ইরফান জিজ্ঞেস করছে, তুমি কিছু দেখো নাই? বলে যে না, আমি দেখি নাই, বাট আমি শুনছি, আমি শব্দ শুনছি। আমি একবার এরকম ক্যাম্পে গেছি আমার ভাইয়ের সাথেই, ক্যাম্প আমরা দুজনই ছিলাম, ক্যাম্প করতেছিলাম। তো রাতের বেলা হঠাৎ করে পানি খেতে যেয়ে দেখি যে আমাদের যে পানির কন্টেইনার, ওটার নিচে সামান্য একটু পানি আছে, মানে পানি প্রায় শেষ। আর আমি মোটামুটি বেশ পানি খেতাম, তো আমার মানে টেনশন লেগে যায় যে পানি তো নাই, পানি লাগবে। তো কি করব, চিন্তা করলাম যে আমি নেমে যাই একটু, মানে আমাদের যে ক্যাম্পটা ছিল এটা একটু আপ হিলে ছিল, তো ওখান থেকে নামার চিকন রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাছগাছালির মধ্যে দিয়ে যেতে হয়। নিচে নামলে একটা ক্রিক আছে, মানে একটা খালের মতো আর কি। তো ওইখানে মানে স্প্রিং ওয়াটার আছে অনেক। তো চিন্তা করছি যে ওখান থেকে পানি ভরে নেই, আর আমার এমনি একটু রেস্টরুমে যাওয়ার দরকার ছিল। তা আমি তাড়াতাড়ি ওখান থেকে একটা বটল নিয়ে, বড় আমাদের ট্রাক থেকে, আমি ভাইরে বললাম যে আমি যাচ্ছি। তা আমার ভাই একটু মানে টেনশনে বললো যে তুই একলা একলা ওদিকে যাবি? বলে যা, আমি ভাইরে বললাম ডোন্ট ওয়ারি, আসতেছি। পরে আমি ফ্ল্যাশ লাইট নিয়ে নেমে গেলাম। নামতে নামতে আমি টেনশন করতেছি, মানে একটু টেনশনে পড়লাম, কারণ সামনে কিন্তু অন্ধকার, আমার ফ্ল্যাশ লাইটের আলো যায় পড়তেছে মাটিতে, এবং আমার নি লেভেলে মানে আমার হাঁটু পর্যন্ত মোটামুটি ফগ উড়ে বেড়াইতেছে গাছপালার মধ্যে দিয়ে, কারণ ওই সময় ওয়েদারটা ওইরকম ছিল। আর রাতের বেলা আমরা যে জায়গায় ক্যাম্পিং করছি, মানে আমাদের মতো জায়গায় ক্যাম্প সাইট থেকে কিন্তু মানুষ হাঁটাচলা করে না, কারণ একদম পোষা জায়গায় আমরা ক্যাম্পিং করি নাই। এটা একদম পোষা জায়গা না, যেমন অনেক জায়গায় মানে দেখানো থাকে পার্কের যে জায়গায় ক্যাম্প করবেন এই সেই, কিন্তু আমরা করছি একদম উডসের ভিতরে এসে, হিলের উপরে। তো যাই হোক, এইখান থেকে আমি নামতেছি, নিচের দিকে নেমে যেতেছি, কারণ ক্রিক হচ্ছে নিচে। তো আমি নামতে নামতে এক জায়গায় গেলাম, সেই জায়গায় বসে আমার কাজ সারলাম, তারপরে আমি আরো নেমে গেলাম ওয়াটার বটল হাতে ক্রিকের দিকে। তো যখন ক্রিকের কাছে আসছি, এসে দেখতেছি যে চাঁদ বের হয়েছে, মেঘের ফাঁক থেকে চাঁদ বের হয়েছে, খুব সুন্দর আলো পড়ছে চারিদিকে। মানে ক্রিকের ওই পাশেও যে উডস, ওইটার উপরেও পড়ছে, পানির মধ্যে পড়তেছে, এবং পানিটা খুব সুন্দর বয়ে যেতেছে শব্দ করে, কুলকুল করে, মানে খুব সুন্দর লাগতেছে। তা আমি কিছুক্ষণ মোহিত হয়ে গেছি, মানে আমি ওইদিকে মানে দাঁড়ায় জাস্ট তাকায় আছি, এত সুন্দর লাগতেছে। তো যাই হোক, তারপর আমি আমার বাটলে পানি ভরা শুরু করলাম, পানি ভরলাম, পানি ভরে পুরো ফুল করলাম, ঘুরে আসতেছি, ঘুরে আসতেছি। এই সময় আমি ঠিক পেছনে একটা ডাক শুনলাম, মনে হলো যে ক্রিকের ওই পারে
কিছু একটা চিৎকার করলো, এমন চিৎকার যে চিৎকারটা আসলে আমি কখনো শুনি না। আমি কিন্তু জানি বেয়ার কিভাবে ডাকে বা অন্যান্য অনেক প্রাণীর আমি শব্দ জানি, বাট এই শব্দের সাথে আমি পরিচিত না। বেশ টানা একটা শব্দ, মানে প্রথমে বেশ ভারী হয়ে গেছে, তারপর কেমন করে যেন টেনে গেছে শব্দটা। তো ভয় পেলাম প্রচন্ড। তা আমি দাঁড়ায় গেছিলাম, দাঁড়ায় গিয়ে পিছনে তাকাইছি, তাকায় দেখতেছি যে কি ব্যাপার, কিছু দেখা যায় কিনা। দেখলাম যে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমি ফ্ল্যাশ লাইট মারলাম ওইদিকে। এখন আকাশে কিন্তু জ্যোৎস্নার আলো ছিল, তারপরও ফ্ল্যাশ লাইট মারছি, ওই পাশের গাছগাছালির মধ্যে যে পড়ছে। আমি ডানে বামে ফ্ল্যাশ প্যান করলাম, মানে আলোটার এই দিক আর ওদিক করলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি যখন ডান দিকে ঘুরায় ফেলছি ফ্ল্যাশ লাইটটা, এই সময় বাদিক থেকে মনে হলো আবার একটা এরকম চিৎকার আসলো, মানে বেশ টানা এবং মনে হলো আরো জোরে। তো আমি সাথে সাথে ফ্ল্যাশ লাইট ঘুরায় ওঠা শুরু করলাম উপরে, মানে আমাকে যেতে হবে, মানে যেদিক থেকে আসছে ওদিকে যেতেই হবে, আমার ক্যাম্পে চলে যেতে হবে তাড়াতাড়ি। তো আমি তাড়াতাড়ি উঠতেছি, মানে কষ্ট হইতেছে, বোতলটা বেশ ভারী ছিল, প্রায় 2 লিটারের মতন ভারী। তো নিয়ে আমি উঠতেছি, উঠতে উঠতে আমি ক্যাম্পের কাছে আসার পরে দেখলাম যে আমার ভাই খুব অ্যাংশাসলি দাঁড়ায় ছিল, বলতেছে যে কিসের শব্দ হইলো, কি যেন ডাকছে। তাই আমি বললাম যে ইয়া রাইট, তুমি শুনছো? আমিও তো শুনে আসলাম। তার ভাই বলছে হ্যাঁ আমিও শুনছি, আমি তো টেনশনে পড়লাম যে কি ব্যাপার। বলে যে হ্যাঁ, তো আমরা 2 ভাই ওই দিন খুব মানে রাতে যখন শুইছি ভয়ে ছিলাম, আমরা ভয়ে ছিলাম যে মানে কি জিনিসের ডাক শুনলাম, এটা কি আসলে বিগফুট কিনা। আবার কিউরিয়াসিটিও ছিল আমার ভাইয়ের মধ্যে একটু বেশি ছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণই ঘুমাইতে পারিনি, ভোরের দিকে ঘুম আসছে, পরে ঘুমাই গেছিলাম। তো ওই দিন চলে আসছে, আর কিছু দেখা হয় নাই। এইটা হলো আমার ঘটনা। কিন্তু তোমার আমি আরো মজার ঘটনা বলতে পারি, আমার ভাই কিন্তু দেখছে বিগফুট। তো তখন ইরফান বলছে তোমার ভাই দেখছে মানে? বলে হ্যাঁ, আমার ভাই যে বলছি তোমার, যে ও তো ভ্যান ক্যাম্পার, ও ভ্যান নিয়ে যায় আর কি। তো ওর সাথে ওর বিড়াল আছে, ও বিড়াল নিয়ে চলে যায় ওখানে, যে রাত্রেবেলা বসে থাকে, মানে ওর যখন খুশি হয় যেরকম ও চলে যায়। তা আমার ভাই আজ থেকে বছর 5 আগে এরকম গেছিল, তো সে তার ভ্যান নিয়ে বেরিয়েছে, তখন তার নতুন ভ্যান আর কি, মানে নতুন শুরু করছে, মানে খুব ভালো না ভ্যানটা, মোটামুটি একটা ভ্যান ছিল তার। যাই হোক, ওই ভ্যান নিয়ে সে ওখানে চলে গেছে, মোটামুটি তার সবকিছু এখানে সেট আপ করা, ভ্যানের মধ্যে ঘুমানোর জায়গা টাকা বানানো। তো গেছে, ওর সাথে ওর বিড়াল। তো ও একা গেছে, তো একা কিন্তু প্রায় যায়, ওর এটা অভ্যাস হয়ে গেছে। ও বিভিন্ন উডসে যায়, বিভিন্ন ক্যাম্প সাইটে যায়, ভ্যান নিয়ে থাকে, রাত্রে ওখানে বসে থাকে, ওইটা ওর অভ্যাস। তো ওই দিনও গেছে। তো ওই দিনও যখন যাচ্ছে তখন থেকে ও ফোরকাস্টে দেখছিল যে বৃষ্টি আসন্ন, আর যেতে যেতেই রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হলো। তো প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে ও ঢুকলো আর কি, যেই ক্যাম্পিং এসে যাওয়ার কথা সেখানে গেল। তো গিয়ে যাইতে তো ও তো একটু থাকেই একটু জায়গায়, যেহেতু ওর নিজস্ব ভ্যান আছে, ও ওইটাতে থাকবে। তো যে একটু রিমোট জায়গায়, যে জায়গাটায় আর কি ও পছন্দ করে, এরকম একটা জায়গায় ভ্যান নিয়ে ঢুকছে। তো ঢুকতে যেই দেখতেছে তখন ও যে অফ রোড দিয়ে যাচ্ছে, ওই জায়গায় বেশ কাদা হয়ে গেছে বেশ। তো এই কাদার মধ্যে দিয়ে অফ রোডের এক্সপিরিয়েন্স নিতে সামনে এগিয়ে গেল। ও জায়গাটা চিনে, কারণ ও এর আগে এসে ওইটা সিলেক্ট করে গেছে যে জায়গায় সে আসবে, এর আগে সে ঠিক করছে যে এইখানে থাকবে। তো যাই হোক, এখন যদি মানে তার ভাগ্য খারাপ হয়, অন্য কোনো গাড়ি থেকে যায়, তাহলে তো আর ওখানে থাকা হবে না। তো এগুলা চিন্তা করতে সে এগিয়ে যাইতেছে, যাতে অন্য কেউ ওখানে আবার ক্যাম্প না করে। তো এই চিন্তা করতে ও গাড়ি নিয়ে 100 পৌঁছায় গেল, দেখলো যে না, জায়গাটা ফাঁকা, কারণ এই জায়গায় একটু বৃষ্টি হয়েছে, তো আরো মানুষ আসে নাই। তো ও যে ঢুকলো, তো ওই জায়গাটা হচ্ছে এরকম একটু ওভাল টাইপের, মানে ঘুরানো একটা গোল টাইপের জায়গা, চারিপাশ দিয়ে গাছ কিন্তু ঘুরে আছে, আর একটা পাশ দিয়ে খোলা, এবং ওই খোলা জায়গা দিয়ে দূরে পাহাড়গুলো দেখা যায়। তো ও কিন্তু এই জন্যই জায়গাটা সিলেক্ট করছিল, আগের বার এসে দেখছিল যে, আর মানে ও চিন্তা করছিল যে, ওই ভয় পাচ্ছিল যে অন্য কোনো গাড়ি এসে পড়ে নাকি, জায়গাটা সুন্দর, কেউ যদি এখানে দেখে আবার এখানে আসে, এর জন্য চিন্তা করতেছিল। যাই হোক, তো গিয়ে দেখছে যে ওই একা। তো ওখানে গাড়ি ঢুকাই দিচ্ছে, গাড়ি রাখলো। রাখার পর যখন ইঞ্জিন অফ করছে, পুরা কোয়াইট, শুধু বৃষ্টির শব্দ হইতেছে, ওর গাড়ির উপরে যে পড়তেছে বৃষ্টির শব্দ হইতেছে, এবং ওর কাছে বেশ মানে ভালো লাগতেছে, মজাই লাগতেছে। ওর বিড়াল এতক্ষণ ছিল, তো বিড়ালে নিয়েও কিছুক্ষণ খেলা করলো, খাওয়া দাওয়া করলো, এগুলো করলো বসে ইসের মধ্যে, ভ্যানের মধ্যে। তো তারপরে আর তো কিছু করার নাই, দুইজনে ওই যে বিড়াল নিয়ে বসে, সে ওই পিছনে ভ্যানের যে পিছনের অংশটা একটা শেড টেনে দিয়ে ও খুলে দিছে, পিছনের ভ্যানের অংশটা। তো খুলে দিয়ে ও দেখতেছে দূরে এমন জায়গায় ভ্যানটা রাখছে, ব্যাক করে, যে ওখান থেকে পিছনের পাহাড়ের খোলা অংশটা দেখা যায়, আর কিছু গাছগাছালি। তো ওখানে বসে দেখতেছে কিভাবে বৃষ্টি পড়তেছে, কারণ আকাশের আলোতে বৃষ্টিটা বোঝা যাচ্ছে, অন্ধকার হলেও আকাশের আলোতে বৃষ্টি বোঝা যাচ্ছে, এবং মাঝে মাঝে বজ্রপাত চমকাচ্ছে। ওই লাইটনিং এর আলোতে চারিদিক
আরো অন্যরকম লাগে। মানে যখন দূরে লাইটনিং চমকায়, মানে ওই যে পাহাড়ের উপরে, তখন চারিপাশ ঝকঝকে হয়ে যায়, মানে পাহাড়গুলো দেখা যায় আর এই পাশের গাছগাছালিও দেখা যায়, আর এর মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, তো বেশ লাগতেছে। এবং একটু পরপরই মানে এই বিজলি চমকাইতেছে, তো দেখে বেশ ভালো লাগতেছে। বিড়াল নিয়েও বসে বসে দেখতেছে। তো অনেকক্ষণ এরকম দেখলো, তখন চিন্তা করলো যে না, আর তো কিছু করার নাই, আমি শুয়ে পড়ি, আর কি করব। তো এই চিন্তা করে সে দরজাটা লাগাই দিল। দরজা লাগাই দিয়ে বিড়ালকে তার মতো পাশে শোয়াই দিল এবং নিজে শোয়ার প্রস্তুতি নিতেছে। তো এই সময় ওর জানি কেমন একটা ফিল হইলো। ফিলটা হচ্ছে মানে হঠাৎ করে বিজলি চমকাইছে, তো এই পাশের উইন্ডোতে সে তখনও পর্দা টানে নাই, ওর এখানে কার্টেন ছিল। তার কাছে মনে হইলো গাছগাছালির মধ্যে দূরে কিছু একটা সে দেখলো, মানে কেউ একটা মানে ফিগারের মতো দাঁড়ায় আছে। তো অবাক হলো, মানে বিদ্যুতের ফ্ল্যাশে দেখছে তো জিনিসটা আসলে ক্লিয়ার হয় নাই। ও ভালো মতো আবার দেখার চেষ্টা করলো যে নেক্সট ফ্ল্যাশে দেখা যায় কিনা। তো পরবর্তী অনেকক্ষণ পর যখন আবার বিদ্যুৎ চমকাইছে, দেখলো যে না, কিছু নাই। তো চিন্তা করলো আমি কি এটা কি কল্পনায় দেখছি। তো এই চিন্তা করতে করতে সে আবার নিজে জিনিসপত্র গোছাইতেছে। তো এর মধ্যে কিন্তু বিজলি চমকাইতেছে, তো সবকিছু রেডি করছে, এখন পর্দাটা টানবে। তো লাস্টের বার যখন কার্টেন টানতে গেছে, তখন ও আবার ফ্ল্যাশে দেখলো, মনে হলো ওইখানে কে দাঁড়ায় আছে, এবং মনে হলো বেশ লম্বা একটা মানুষ এখন দাঁড়ায় আছে, বেশ উঁচু এরকম। তো তখনই ওর মনের মধ্যে কিন্তু মানে এরকম চিন্তা ভাবনা ঢুকে গেছে যে এটা কি অন্য কিছু নাকি, কারণ মানুষের হাইট এত হওয়ার কথা না। দেখি মনে হচ্ছে 7 থেকে 8 ফিট উঁচা। একটু ভয়ও লাগছে, মানে আমার ভাই কিন্তু মোটামুটি বেশ সাহসী, মানে ওর নাম ডাস্টিন, ও আমার থেকে বেশি সাহসী। তো ও মনে মনে চিন্তা করলো যে এটা যদি বিগফুট হয়ে থাকে, এটা তো মানে ক্যাপচার করা, ছবি তোলা বা কিছু তো আসলে মানে একটা কঠিন জিনিস। এটা তুলতে পারলে বা এটা ডকুমেন্ট করতে পারলে তো বিশাল একটা ব্যাপার। তো সে যেরকম কিউরিয়াসিটি ফিল করতেছে বা আগ্রহ ফিল করতেছে যে এটা ছবি টবি কিছু তুলতে পারি কিনা, বা যেটা দেখছি এটা আসলে রিয়েল কিনা, একই সাথে সে ভয়ও পেতেছে, কারণ জিনিসটা তো আসলে অতিপ্রাকৃতই, কারণ এখন পর্যন্ত তো এরকম কোনো প্রমাণ নাই এরকম কিছু দেখার। আর এটা কেমন ইন নেচার, ফেরোসাস কিনা হুনোস। তো এই জন্য ভয়ও পাচ্ছে। তো চিন্তা করতে করতে তার মানে মাথার মধ্যে একটা ডিলেমা তৈরি হলো, মানে সে এটা ছবি তোলার চেষ্টা করবে বা এটা নিয়ে আরো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবে নাকি ঘুমায় যাবে। এই চিন্তা করতে করতে হঠাৎ চিন্তা করলো যে আমি বের হই, আস্তে করে বের হই। তো ওর যে এখানে একটা বক্স ছিল, ওই বক্সের ভিতর থেকে ওর হ্যান্ডিক্যাম আর ফ্ল্যাশ লাইট নিয়ে ও বের হয়। তো ওর যে হ্যান্ডিক্যাম, ওইটা কিন্তু বেশ ভালো নাইট মোড কেপেবল একটা হ্যান্ডিক্যাম, বেশ ভালো ভিডিও হয়। তো ওইটা নিছে, আর ওই পরে নিছে, রেইনকোট পরে নিছে যাতে বৃষ্টিতে সমস্যা না হয়। তো ফ্ল্যাশ লাইট নিয়ে বের হইছে। বের হয়ে এসে ভ্যানের এই পাশ থেকে বের হইছে ফার্স্টে, মানে যেই সাইডে গাছপালার ওখানে ও দেখছিল তার অপোজিট সাইড থেকে বের হইছে। বের হয়ে সে ওই পাশে আস্তে আস্তে যাচ্ছে ভ্যানের আড়াল থেকে, যে সে উকি দিচ্ছে। সে চাচ্ছে যে ফার্স্টে সে জাস্ট বের হয়ে ক্যামেরাটা ওইদিকে তাক করে ধরবে, হ্যাঁ, দেখবে যে ওখান থেকে কিছু দেখা যায় কিনা। তো বৃষ্টি কিন্তু পড়তেছে, ওর জ্যাকেটের মধ্যে পটপট পটপট করে বৃষ্টি পড়তেছে। তো আস্তে আস্তে ভ্যানের সাথে গা লাগায় লাগায় একদম শেষ মাথায় গেছে, গিয়ে ওর যে ক্যামেরাটা সেটা অন করছে। অন করে সে আস্তে করে ক্যামেরার লেন্সটা ওদিকে তাক করছে, করে সে তারপর তাকাচ্ছে। তো ওর নিজের চোখে তো এত ভালো দেখতে পারতেছে না, ক্যামেরার যে ফ্ল্যাপ খুলছে, যে মনিটর ফ্ল্যাপ, ওইটাতে ও দেখতেছে, আবার ওইটাকে আড়ালও দিতেছে ওর হাত দিয়ে যাতে পানি বেশি না লাগে। ওইটা মানে মানে ওয়াটারপ্রুফ ছিল, তারপরও সে হাত দিয়ে ওটাকে আড়াল করতেছে দেখার জন্য। তো ওই ক্যামেরার যে মনিটর, ওটার মধ্যে দেখা যাচ্ছে যে ওই জায়গার গাছপালাগুলা, যেই জায়গাতে ও ফোকাস করছে ওখানে দেখা যাচ্ছে গাছপালাগুলো নড়তেছে, ওইখানে কিছু দেখা যাচ্ছে না, মানে পুরা নর্মাল বৃষ্টির পানি হালকা হালকা পড়ছে। তখন কিন্তু খুব ভারী বৃষ্টি না, ড্রিজলিং রেইন হচ্ছে। তো চিন্তা করলো আমি কি যাবো নাকি ওইখানে। এই চিন্তা করে তার ভয় লাগা শুরু করলো, বেশ ভয় পেতেছিল ডাস্টিন। তো তারপরও একসময় কিউরিয়াসিটি আসলে বেশি পেয়ে বসছে। তো ডাস্টিন আসলে একা একা থাকে, তো ওই জায়গায় একা একা বিভিন্ন সময় ক্যাম্পিং করে, শুধু এইখানে না আরো অন্যান্য জায়গায়ও যায়। তো এই কারণে ওর সাহস একটু বেশি। তো আস্তে আস্তে হাঁটা শুরু করলো, ফ্ল্যাশ লাইটটা জ্বালে না, ওই রাতের আলো যতটুকু পড়তেছে এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওই যেই জায়গায় সেই ফিগারটা দেখছিল ওই জায়গায় যে পৌঁছায়। এখন ওই জায়গায় পৌঁছানোর পর ওর গা ছমছম করতেছিল, কারণ কি ও এই জায়গায় কিন্তু দেখছিল বিশাল ফিগারটা। তো ও চিন্তা করতেছে যে মানে এখানে কিছু আছে নাকি, আমাকে দেখতেছে নাকি, মানে এম আই বিং ওয়াচড,
মানে কোনো জায়গা থেকে আমাকে দেখতেছে নাকি, এরকম চিন্তা করতে করতে আরো সামনে এগিয়ে যায়। তো দেখতেছে এখানে গাছগাছালির ডেন্সিটিটা একটু কম, মানে গাছগুলো একটু ফাঁকা ফাঁকা, বেশ দূরে দূরে। তো ও আস্তে আস্তে ঢুকে যায় ওই গাছগাছালির মধ্যে, আর চিন্তা করতেছে। তো ক্যামেরাটা অন করে আবার মাঝে মাঝে গাছের উপর দিকে ফোকাস করতেছিল যে উপরে কিছু আছে নাকি। অনেক সময় দেখা যাচ্ছে অনেক সাইফাই সিনেমা বা ইত্যাদিতে দেখা যায় গাছের উপরে এরকম ঝুলে থাকে, এগুলা চিন্তা করতেছিল, মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসে। তো ডাস্টিন চিন্তা করতেছিল নিজে নিজে যে এইরকম যদি আসলেও গাছে কিছু দেখি তাহলে আমি কি করব, মানে আমার ক্যামেরা যদি ধরা পড়ে এরকম কি করব। তো ওখান তো দৌড় দেওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। যদিও ওর গাড়ির মধ্যে ছিল, টিজার গান ছিল, তারপর পেপার স্প্রে ছিল, তো এইগুলা দিয়ে তো আসলে কোনো কিছু হবে না যদি এটা মানে অন্যরকম কোনো ক্রিয়েচার হয়, বিগ ফুট টাইপের। আর অ্যাকচুয়ালি এটা জানেও না কেউ কিছু, জিনিসটা কি এটা তো আসলে মানুষ বলে যে দেখছে, বাট এটার কোনো নেচার বা কিছু কেউ বলতে পারে না। যা মানুষ বলে এগুলা মনে হয় শুনলে যে এগুলা আসলে এক্সাচুরেট করা, মানে মানুষ আসলে শিওর না। তো যাই হোক, এগুলা চিন্তা করে ডাস্টিন দেখতেছে গাছের মধ্যে এরকম ও ক্যামেরা তাক করে করে যাচ্ছে আর হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে। তো ও চিন্তা করলো যে কিরে, আমি গাছের দিকে ক্যামেরা তাক করতে করতে আমি পিছনের রাস্তাও ঠিক মতো দেখি নাই। এই অংশটাতে ও হেঁটে আসেও নাই এর আগে কখনো। তো ওর চারিপাশে শুধু গাছপালা, অনেকটা হারায় যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো ডাস্টিন কিন্তু আরেকটু ভয় পেয়েছে। তো ভয় পেয়ে ও মানে মোটামুটি একটা আন্দাজ মতো হাঁটা শুরু করছে সামনে। চিন্তা করছে ওদিক দিয়ে বের হইলে মনে হয় ওর ওই যেখানে গাড়ি রাখা ওইখানে পাবে। আবার বিড়ালের জন্য অনেক চিন্তা হচ্ছে, বিড়ালকে গাড়িতে রেখে আসছে সে। যাই হোক, তো ও একটু ভয় ছিল ডাস্টিন। তো হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছিল। এখন দেখলো যে এখানে গাছপালাটা একটু ডেন্সড হয়ে গেছে, এখান থেকে আসলে দেখার মতো উপায় নেই। তো তখন ফ্ল্যাশ লাইট জ্বালায়, ফ্ল্যাশ লাইট মারে। তো ফ্ল্যাশ লাইট যখন মারছে ওর কাছে মনে হলো ওর থেকে বেশ কিছু দূর দিয়ে কিছু একটা দৌড়ে গেছে এবং বেশ ভারী, মাটিতে ধপ 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 করে শব্দ হয়েছে। তো ডাস্টিন কিন্তু ভয় পাইছে, ও মনে করছে কোনো বেয়ার কিনা, কারণ বেয়ারও তো অনেক হ্যাভি হয়। ও ভয়ের চোটে একটা গাছ ধরে, মানে এক হাতে তো হ্যান্ডিক্যাম ধরা ছিল, একটা মোটামুটি একটা গাছ, মোটা গাছ ধরে গাছের পিছে ঘুরে গেছে দ্রুত শব্দটা শুনে, যে মানে এখানে বেয়ার অনেক সময় দেখা যায় এসে অ্যাটাক করে বসে এরকম ঠাস করে। তো চিন্তা করছে যে এই দিক থেকে শব্দ আসছে ওদিক থেকে আসলে ও যদি গাছের পাশে চলে যায় তাহলে প্রথম অ্যাটাকটা ওই গাছের উপর দিয়ে যাবে। আর বেয়ার খুব ভালো চোখে দেখে না। তো ওইভাবে করে ওই গাছটাতে ঘুরে গেছে, পিছলা গাছ, হাতের মধ্যে পানি লেগে গেল। তো তাকায় দেখতেছে যে না, ওইখানে কোনো কিচ্ছু নাই, শব্দটা পাইছে, বিয়ারটি আর কিচ্ছু নাই। ও গাছের ফাঁকে থেকে এরকম দাঁড়ায়, মানে এমন একটা প্রিপারেশন যে ওকে কেউ অ্যাটাক করতে আসলে ও জাস্ট ঘুরবে গাছের পাশ থেকে এরকম। তো ওইরকম করেও লাইট মারছে চারিপাশে। লাইট মেরে দেখলো কিচ্ছু নাই, হালকা হালকা বৃষ্টির পানি এদিক দিয়ে পড়তেছে, গাছের পাতায় আটকায় যাচ্ছে অনেক, তারপর পড়তেছে। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকলো চুপচাপ। এই রাতের এই শব্দ, বৃষ্টি পড়া, এই পাতার মধ্যে বৃষ্টি পড়তেছে পটপট পটপট পট, এছাড়া কোনো শব্দ নাই। আর মাঝে মাঝে মেঘ গুড়গুড় করতেছে। তো ডাস্টিন তারপর চিন্তা করলো যে না, আমাকে আবার হাঁটতে হবে, এনে গাছের পাশে বসে থেকে তো লাভ নাই। তো আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় বের হয়, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। এই জায়গার সামনে, মানে ও যেখানে বেরিয়েছে তার থেকে সামনে হালকা একটু ঢালু হয়ে গেছে, আর তার পাশে একটা পাহাড়, এবং পাহাড়ের ওইখানে নিচে একটা গুহা দেখা যেতেছে, খোলা মুখ এরকম গুহাটার। তো ডাস্টিন একটু ভয় পাইছে গুহা মুখটা দেখে। অন্ধকার, ওই ভিতরে তো একদম অন্ধকার। আকাশে তো, এখানে তো বাইরে আকাশের আলো আছে, সেটা হালকা ভাবে পড়ছে চারিদিকে, এটাতে যতটুকু দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলা পড়তেছে। আর গুহা মুখটা অন্ধকার, মানে একদম ডিপ ডার্ক। ওইখানে ও চিন্তা করলো ঢুকবে কিনা, তো ঢোকার সাহসটা হইল না ওর, মানে চিন্তা করলো যে না। তো ও করলো কি, আস্তে আস্তে হেঁটে আরো সামনে গেছে। ওর ইচ্ছা ছিল গুহামুখের খুব কাছে যে সে তার ক্যামেরাটা অন করবে, এরকম চিন্তা করছে। তো ও আস্তে 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 কেন ক্যামেরা অন করলো, কিন্তু একটা শব্দ হয়, যখন সুইচ টিপে টিপ করে একটা শব্দ হয়। তো চিন্তা করছে শব্দটা করবে না, লাস্ট মোমেন্টে যে একটা টিপ দিয়ে দেখবে আর কি ভিতরে কিছু দেখা যায় নাকি, বা নাইট ভিশনে কতটুকু আসে ভিতরে, এটা চিন্তা করতেছিল। তো হাঁটতে হাঁটতে গুহার থেকে মোটামুটি কাছে চলে আসছে ডাস্টিন। এসে সে ক্যামেরাটা তুলছে, মানে টিপ দিবে। এই সময় সে গুহার মধ্যে দেখলো যে একজোড়া লাল কিছু চোখের মতো জ্বলে উঠলো, মানে দুইটা চোখের দূরত্ব মোটামুটি বেশ খানিকটা আছে, মানে বোঝা যাচ্ছে যে এই চোখের মালিক, তার মাথা অনেক বড়, মানে চোখটা এরকম খুলছে, জ্বলন্ত চোখ, মানে জল 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 করতেছে।
ওইটা দেখে ডাস্টিন আসলে সাহস রাখতে পারে না, ওই ক্যামেরা অন করতে ভুলে গেছে, ঘুরে দৌড় দিল ওখান থেকে। ও দৌড়াইতেছে, ও ভয় পাচ্ছে যে পিছনে পিছনে দৌড়ে আসতেছে না কেউ। এই দৌড়াইতে 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 সে মানে মানে কোনো দিশা হারায় ফেলছে। মানে তার মানে মনে হচ্ছে যে তার ভিতর থেকে তার লাংস বের হয়ে আসবে, এত কষ্ট দৌড়াইতে দৌড়াইতে। অনেক দূর দৌড়াইছে, কোনো দিক পাইতেছে না। তারপর কি মনে করে সে বাদিকে দৌড়াইলো, চিন্তা করলো যাচ্ছে এইদিকে যাই, মানে একটা মানে র্যান্ডম দিক, বাদিকে দৌড়াইলো। দৌড়াইতে দৌড়াইতে ফ্ল্যাশ লাইট মারতেছে, আবার সামনে দেখতেছে গাছপালার মধ্যে দিয়ে। এরকম করতে করতে এক জায়গায় তার চোখ পড়লো দূরে, গাছপালার ফাঁক দিয়ে ওইদিকে যে দেখা যাচ্ছে দূরে কিছু একটা দাঁড়ায় আছে, মানে কোন একটা কিছু। তো আরেকটু সামনে যেতে বুঝলো যে ওইটা ওর ভ্যান। তো দৌড়ায় তাড়াতাড়ি ফাঁকা জায়গাতে বের হয়ে আসছে ভ্যানের কাছে। এসে তো মানে ও থ্যাঙ্কস গড মনে মনে বলতেছে, মানে বলতেছে আই শুডন্ট হ্যাভ গান দেয়ার। এটা ভাবতে ভাবতে যে সে আস্তে করে তার ভ্যানের দরজা খুলছে। তো দরজা খুলতে ভিতরে কেবিন ল্যাম্প জ্বলে উঠছে। তো জ্বলার পর দেখতেছে যে বিড়াল বিছানায় মাথা নিচু করে শুয়েছিল চুপচাপ। তো ওকে দেখেই মাথা তুলে কেমন জানি ভয়ার্থ ভাবে ডাকলো। তো তাড়াতাড়ি যে বিড়াল ওই তার জ্যাকেট খুলে ফেলছে, খুলে বিড়ালটা খুলে নিল, নিয়ে ঢুকে দরজা লাগাই দিল। তো দেখতেছে বিড়ালটা ভয় পাইছে বেশ, সে বুঝতে পারছে বিড়ালটা ভয় পাইছে। কেন এত ভয় পাইছে বুঝলো না, মানে বিড়াল তো কিছু দেখার কথা না এখান থেকে, আনলেস ও যদি জানলা দিয়ে তাকায় থাকে। দেখলো যে হ্যাঁ পর্দা তো ও টানে নেই, পর্দা সরানোই ছিল, বেশ খানিকটা সরানো। তো কিছু দেখছে কিনা কে জানে চিন্তা করতেছে। তো বিড়ালটারও জাস্ট পিঠে হাত বুলাই দিয়ে বলছে যে মানে রিল্যাক্স বলে যে মানে ঘুম বাড়ায় দেওয়ার চেষ্টা করছে, বিড়ালটারে শোয়াই দেওয়ার চেষ্টা করতেছে। তো অনেকক্ষণ বসে থাকলো, বৃষ্টি কিন্তু টুপ 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 খুব আস্তে আস্তে পড়তেছে। তো একবার চিন্তা করলো যে এখান থেকে সরে যাবে কিনা। তো চিন্তা করলো যে এখন যে অবস্থা, রাস্তায় নিশ্চয়ই আরো পানি টানি জমছে, এর মধ্যে যাওয়াটা রাত হয়ে গেছে, বেশ রাত, বেরোনটা ঠিক হবে না। এর থেকে এক কাজ করি, সকালে যাই, আমি সব পর্দা টর্দা টেনে শুয়ে পড়ি। চিন্তা করো, মেকশিওর করলো যে লক টক সব করা আছে কিনা, দরজা টরজা সব লক আছে নাকি। তো জ্যাকেটটা আগেই চেঞ্জ করে রাখছে। তো নিজের জাস্ট প্যান্টটা চেঞ্জ করে ও পর্দা টর্দা ভালো মতো টেনে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। তো ডাস্টিন বিছানায় শুয়ে অনেকক্ষণ তার ঘুম আসতেছে না, কারণ এই টিপ টিপ বৃষ্টির শব্দ আসতেছে, আর ওই যে মাথায় টেনশন যে ও কি দেখলো এটা চিন্তা, অনেকক্ষণ ঘুম আসতেছে না। তো এক সময় ওর এসে গেছে, তন্দ্রার মতো এসে গেছে, মানে ঘুম মানে চোখ লেগে আসছে, ঘুমায় যাবে। এই সময় হঠাৎ করে মনে হলো যে ওর বিড়াল গড়গড় করে ডাকতেছে, আর কেমন জানি বিড়াল যেরকম মারামারি করলে যেরকম শব্দ করে, ম্যাও এরকম করে, এরকম করতেছে, বেশ মানে গড়গড় করে শব্দ করতেছে, আর বেশ গলার ভেতর থেকে শব্দ করতেছে। তো জাস্ট তাকায় দেখতেছে, তখন কিন্তু ভেতরের ওর যে কেবিন ল্যাম্প বন্ধ করা, এই পর্দার ফাঁক দিয়ে হালকা আলো আসতেছে, ওই রাতের আলো। এর মধ্যে ওই জানালার দিকে তাকায় বিড়ালটা ম্যাও করতেছে। তো পেছনের যে ওর ছিল মানে হ্যাচটা ছিল, ওই হ্যাচের যে মানে ইটা পেছনের যে উইন্ডশিল্ডের মতো, হ্যাচের রেয়ার উইন্ডশিল্ড যেটা, ওইটা কিন্তু ও জাস্ট একটা হালকা পাতলা একটা দিয়ে দিছিল ফিল্টারের মতো, ওখানে পর্দা দেয় নাই, কারণ ওই দিনের বেলা তখন হালকা একটু আলো আসা দরকার। তো রাতের যে আলোটা ওইটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বাইরের অংশ ওই ফিল্টার ভেদ করেও খানিকটা দেখা যাচ্ছে। তো দেখতেছে বিড়ালটা ওই আলোতে, ওই হালকা আলো রুমের মধ্যে, ওই তার ওই ইসের মধ্যে, ভ্যানের মধ্যে, ওই হালকা আলোতে চোখে যতটুকু শুয়ে আসছে, এর মধ্যে ডাস্টিন দেখতেছে যে ওর যে ওই পিছনের যে রেয়ার উইন্ডশিল্ড যেটা আছে, ওইটার মধ্যে কিছু একটা হয়তো সামনে আসলো, মাথা, একটা মাথার মতো, এবং মাথাটা বেশ বড় বোঝা গেল, মানে রাতের ওই যে রাতের আলো যতটুকু পড়ছে ওইটা তো ওই জায়গাটা কভার করছে। তো ওই জায়গায় যখন মাথাটা আসছে, একটা ছায়া তৈরি হয়েছে। তো ও দেখতেছে যে ওই মাথাটা সামনে আসছে, উইন্ডশিল্ডের একদম সামনে, বেশ বড় একটা মাথা, একটা এরকম কালো রঙের আসছে এরকম। আর ওর বিড়াল ওইটার দিকে তাকায়, মানে একদম গলার ভেতর থেকে শব্দ করতেছে, এবং সে ভয় পাইছে। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়ে দেখে বিড়ালটা কাঁপতেছে লিটারালি ভিতরে, এবং তার লেজ এরকম ফুলে গেছে, সে বুঝতে পারছে। তো এইরকম অ্যাটাকিং সাউন্ড বিড়াল হয় না, প্রচন্ড ভয় পেয়ে অ্যাটাকিং হয়েছে বিড়ালটা। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়েছে, বলেছে, কিন্তু বিড়াল মানতেছে না, সে এরকম হতেছে, এবং ডাস্টিনের প্রচন্ড ভয় লাগলো, কারণ সে ফিল করলো যে একটা এরকম মাথার মতো কিছু একটা এসে তার গাড়ির রেয়ার উইন্ডশিল্ডের মধ্যে মনে হচ্ছে একদম নাক চেপে ধরে এরকম ভাবে করতেছে। এই সময় সে দেখলো যে একজোড়া চোখ মনে ওইখানে জল জল করতেছে ওই ফিল্টারের ওই পাশে। ফিল্টারটা না থাকলে স্পষ্ট সে দেখতে পারতো। এখানে তার যা মনে হয়েছে বড় একটা মাথা এবং জ্বলন্ত দুইটা চোখ, এরকম মানে জল জল করতে দুইটা চোখ
তার দিকে তাকায় আছে রেয়ার উইন্ডশিল্ডের এই ফিল্টারের ওই পারে। মানে ওর কিন্তু একটা পাতলা প্লাস্টিকের নেট টাইপের ফিল্টার লাগানো, ওইটার মধ্যে না থাকলে কিন্তু পুরো স্পষ্ট সে হয়তো অনেক কিছুই দেখতে পারতো আরো। তো ডাস্টিন অন্ধকারে নিজেও কাঁপতেছে, ওর বিড়ালও এরকম গড়গড় করতেছে, সে তো বিড়ালকে সে রিল্যাক্স করার চেষ্টা করতে, বিড়াল যাতে ওইটাকে আবার না ডাকে, কিন্তু বেশ বড় সাইজের। এই সময় সে একটা ভারী শব্দ শুনলো, মনে হলো নাক দিয়ে নিঃশ্বাস ফেলার মতো, আর মনে হলো তার ভ্যানটাকে কেউ একটু ধাক্কা দিল, সামনের দিকে নড়ে উঠছে ভ্যান। মানে ডাস্টিন এত ভয় পাইছে, ও লাফ দিয়ে তাড়াতাড়ি তার ওই বিছানার থেকে নেমে এসে একদম মানে প্রায় ক্রল করে, মানে একটা পা সামনে দিয়ে কোনো মতো তার সামনে চলে আসছে। এসে ড্রাইভিং সিটে বসে তার সামনের যে উইন্ডশিল্ডের যে একটা কভার দিয়ে রাখছিল ওটা টান দিয়ে সরায় ফেললো, মানে দ্রুত গাড়িটা স্টার্ট দিল, দিয়ে ধুম করে সে ওটা ড্রাইভে ফেলে টান, মানে অ্যাক্সেলারেটর চেপে ধরছে। ওর এত খেয়ালও নাই যে ও কোন দিকে যাচ্ছে। হেডলাইটটা জ্বালাই দিয়েছে, হঠাৎ করে চোখে পড়লো সামনের রাস্তাটা মানে ভিজা, পানি অনেকটাই জমে গেছে এদিক দিয়ে। তো মোটামুটি আন্দাজেই সে ঘুরায় সামনে বের হয়ে আসছে, প্রচন্ড ভয় পেয়েছে সে। এবং যখন সে ওই দিক দিয়ে বের হয়ে যায় ঘুরে, তখন পিছনে মনে হলো যে বিশাল জোরে একটা প্রাণীর ডাক। তো জাস্টিন বলছে যে এই ডাকটা জাস্ট লাইক ওই যে আমি সহ ছোটবেলায় শুনছিলাম, মানে আমি যখন আরো ছোট ছিলাম, আমরা যখন গেছিলাম, যেই ডাকটা শুনছিল সেই ডাকটায় আরো লাউড, আরো কাছের থেকে শব্দটা পাইছে। তো ডাস্টিন তাড়াতাড়ি ওখান দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসতেছে, এবং তার কাছে মনে হলো ওইটা জিনিসটা ডাকতে ডাকতে তার কাছাকাছি চলে আসতেছে, মানে সাউন্ডটা আরো লাউড হইতেছে, মনে কাছাকাছি চলে আসতেছে। তো ও পিছনের দিকে তাকায়, ওই যে তার ইসে কিছু দেখতে পাচ্ছে না আলো আধারির মধ্যে। তো একটা জায়গায় এসে আলোটা বেশ ছড়ায় পড়ছিল রাস্তার দুই পাশে, মানে তার যে হেডলাইটের আলো এটা এইভাবে ছড়ায় গেছে গাছে যে পিছনের অংশটা একটু আলোকিত হয়েছে, আর এর মধ্যে সে ব্রেক করছিল। এই টেইল লাইটের আলোতে আর এই লাইটের ছড়ানো আলোতে কিছু একটা মনে হয়েছে বেশ বড় সাইজের, মানে 8-9 ফিট হবে। তার যে ভ্যান ছিল, ভ্যানের উচ্চতা হবে এরকম, দুইটা হাত উঁচা করে এরকম করে সাউন্ড করতেছে, মনে হলো একটা অবয়বের মতো। তো ডাস্টিন আসলে মানে ও থামার তো প্রশ্নই আসে না, ও কাদার মধ্যে দিয়ে চালায় যেভাবে পারে, উঠে এসে মেন রাস্তায় উঠছে। ওইখান থেকে মানে মেন রাস্তা মানে ওই যে ওই ক্যাম্পের ওই ফরেস্টের রাস্তায়, সেখানে উঠছে। ওইখান থেকে উঠে এসে চালায়, ওই রাত্রে বেলায় বের হয়ে গেছে একদম মেইন রোডে যে সে মানে খুব ফাস্ট চালায় সে একেবারে, মানে আমাদের বাবার যে বাড়ি, আমার আব্বা আলাদা থাকতো, তো ওই বাড়িতে চলে গেছে। ডাস্টিন আব্বার সাথে থাকতো না, ও আলাদা থাকতো, তারপরও সে আব্বার বাসায় চলে গেছে। তো যাওয়ার পর পার্কিং লটে গাড়ি পার্ক করে সে সমানে হং করতেছিল। তো হং করাতে আমার আব্বা আবার খুব একটু রাগী মানুষ, রাগ করে বেরিয়েছে, মানে হুজ দেয়ার বলে কি ব্যাপার বলে ডাস্টিনের গাড়ি দেখে সে চিন্তা করলো যে কি ব্যাপার, ও এরকম হং করতেছে কেন। তো আব্বা বেরোয় আসছিল বাসা থেকে, বেরোয় আসার পরে ডাস্টিন তখন গেট খুলে ফেলেছে। তো আব্বা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে আব্বাকে বললো যে এরকম ঘটনা সম্পর্কে। তো আব্বা ওর সাথে রাগারাগি করলো যে তোমারে কে বলছে রাত বিরাইতে ক্যাম্পিং করতে, তুমি তো একটা মানে সিক মানুষ হয়ে যেতেছো, দিন নাই রাত নাই তুমি ভ্যান নিয়ে ঘুরো আর এদিক ওদিক যাও, মানে হোয়াট ইজ দ্য ক্যাচ। মানে আমার আব্বার কিছু ব্যবসা বাণিজ্য ছিল, ওগুলো দেখতে বলছিল ডাস্টিনে, তো ওগুলোর দিকে ওর মন ছিল না একদম। তো আব্বা রাগারাগি করলো। তো যাই হোক ডাস্টিন পরে চলে আসে। তো এই ঘটনা তো আব্বা শুনছে এবং আমার ফ্যামিলির আরো আমার কাজিনরাও শুনছে, আমি তো শুনছি। তো আমার ভাই কিন্তু এই জিনিসটা দেখছিল, এবং দ্যাট ইজ দ্য ক্লোজেস্ট মানে আমার ভাইয়ের এক্সপিরিয়েন্স যে এরকম অতিলৌকিক কিছু দেখার, এবং দ্যাট ইজ স্কেরি। তো এই ঘটনা ইরফান শুনতে তাদের তখন অলরেডি আলো বের হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো তখন ওই ড্যান বলল যে আমার আরো ট্রিপ মারতে হবে, আরো অনেক ডেলিভারি আর সাইট আছে, যেতে হবে। তো যাই হোক তোমার এই ঘটনাটা বললাম, এরকম ঘটনা যদি তুমি লাইক করো, আরো এরকম ঘটনা পেলে তোমাকে আমি বলবো বলে ইরফানের কাছ থেকে ড্যান বিদায় নেয়। আর ইরফান বেশ ফ্যান্টাসাইজ হয়ে যায় চিন্তা করে যে কেমন লাগবে। তো ইরফান অনেকদিন চেষ্টা করছে, তার পরিচিত কিছু বন্ধু বান্ধবকে বলছে যে চলো আমরা যে উডসে যাই, মানে ওই নর্দার্ন সাইডে না যেতে পারলো মোটামুটি এখানে যেসব ক্যাম্পিং গ্রাউন্ড আছে ওখানে যাই। তো রাজি করাইতে পারে না, ওখানকার পরিচিত যারা আছে তারা কেউই নাকি যেতে চায় না ওইখানে, দে আর স্কেপটিক, মানে এইসব ব্যাপারে তারা রাজি না। তারা বলে যে আমরা দিনে কোথাও যাই, পিকনিক করে চলে আসি, মানে রাতে থাকবে না তারা।
তো এই জন্য ইরফানের যাওয়া হয় নাই। ইরফান উইশ করে যে সে যদি কখনো সুযোগ পায় সে কারোর সাথে চলে যাবে, হয়তো ড্যান বা এরকম কারোর সাথেই কোনো একটা চান্স খুঁজে যাবে, যে ঘুরে আসবে এরকম জায়গায় একটা রাতে ওভারনাইট স্টে করলে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা সে নেবে। আর যদি কোনো কিছু সেখানে সে পায় সেটা সে জানাবে, বলছে যে পেলে কোনো ভিডিও ফুটেজ পেলে সেটাও পাঠাবে। তো এই ছিল ইরফানের কালেক্ট করা একটা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম রাকিব। ঘটনাটি 2022 সালের বর্ষাকালে। আমি তখন একটি ওষুধ কোম্পানিতে কাজ করতাম। এক রাতে জরুরি কাজে আমাকে কুড়িগ্রামের একটি প্রত্যন্ত গ্রামে যেতে হয়। রাত তখন প্রায় 11:30। শেষ বাস থেকে নেমে দেখি চারপাশে খুব নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক আর কোথাও দূরে শেয়ালের ডাক। গ্রামের লোকজনেরা বলতেন, ভাই সামনে যে বড় বটগাছটা দেখবেন, রাত হলে ওই দিক দিয়ে যাবেন না, অন্য রাস্তা দিয়ে যান। আমি এসব কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছিলাম। মোবাইলের টর্চ জ্বালিয়ে আমি হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পর বিশাল একটি বট গাছের সামনে আমি পৌঁছালাম। গাছের ডালগুলো যেন মাটিতে নেমে এসেছে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, আর ঠিক তখনই আমি শুনতে পেলাম টুনটুন একটি শব্দ। মনে হলো কারো নুপুরের শব্দ। আমি টর্চ ঘুরিয়ে চারদিকে আলো ফেললাম। চারপাশে কেউ নেই, ফাঁকা। আমি আবারও হাঁটতে শুরু করতেই শব্দটা এবার একবারে আমার পিছন থেকে আসছে। আমি সাহস করে আবারও পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু মাটির কাদায় স্পষ্ট দেখা গেল দুটি ভেজা পায়ের ছাপ, যা আমার দিকে এগিয়ে আসছে। রাকিবের হাত থেকে টর্চটা প্রায় পড়েই যাচ্ছে। অন্ধকারের মধ্যে অবয়টি ধীরে ধীরে মাটিতে নামল। তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। হঠাৎ অবয়টা একবারে স্থির হয়ে গেল, তারপর খুব ধীরে ধীরে মাথা গেল। রাকিবের বুকের ভিতরটা যেন কেঁপে উঠল, কারণ মুখে কোনো চোখ ছিল না, শুধু কালো ফাঁকা দুটি গর্ত। সে কাপা গলায় বলল, কে কে আপনি? উপাস থেকে কোনো উত্তর এলো না, বরং চারপাশে একসঙ্গে অনেকগুলো মানুষের ফিসফিসানি শোনা গেল। ফিরে যাও, এখনো সময় আছে, পেছনে লাগিও না। রাকিব আর এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে শুরু করল। কিন্তু রাকিব যতই দৌড়াচ্ছিল না কেন, তার মনে হচ্ছিল একই বটগাছের পাশের বারবার সে ফিরে আসছে। হঠাৎ রাকিব সামনে একজন বৃদ্ধকে দেখতে পেল, তার হাতে একটি হারিকেন। বৃদ্ধ শান্ত গলায় বললেন, তোমাকেও দেখে ফেলেছে, এখনো নিজে না চাইলে তুমি এই রাস্তা ছাড়তে পারবে না। রাকিব আতঙ্ক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি বলছেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে উত্তর দিল, এই বটগাছের নিচে বহু বছর আগে এক নববধূ রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তারপর থেকে গভীর রাতে যেই এই পথ দিয়ে একা যায়, সে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা দেখে। কেউ ফিরে আসে, কেউ আর কখনো আসে না। বৃদ্ধের কথাগুলো শেষ হতেই হারিকেনের আলো হঠাৎ ধপ করে নিভে গেল, আর অন্ধকারের ভিতরে আবারও সেই নুপুরের টুন 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 শব্দটি ভেসে এল। রাকিব বুঝতে পারলো এবার শব্দটা তার ঠিক পিছনেই হচ্ছে। রাকিব ধীরে ধীরে পিছনে তাকাল। যেখানে কয়েক সেকেন্ড আগেও কেউ ছিল না, সেখানে এখন সাদা পোশাক পরা সেই অবয়টি মাত্র কয়েক হাত দূরেই দাঁড়িয়ে, মাথা নিচু করে, আর তার লম্বা চুল মাটি ছুঁয়ে আছে। হঠাৎ সে ধীরে ধীরে মুখ তুলল, একটি ঠান্ডা ভাঙ্গা কণ্ঠে বলল, আমাকে আমার বাড়ি পৌঁছে দেবে? রাকিব কোনো উত্তরই যেন দিতে পারলো না। ঠিক তখনই বৃদ্ধ তার হাত শক্ত করে ধরে বললেন, কোনো কথা বলবেন, ওর প্রশ্নের উত্তর দিলেই শেষ। বৃদ্ধ রাকিবকে নিয়ে দ্রুত হাঁটতে শুরু করলেন। কিছু দূর যেতেই বটগাছটা দেখা গেল না। ভোরের আলো ফুটতে শুরু করেছে। গ্রামের এক চায়ের দোকানে পৌঁছে বৃদ্ধ বললেন, আজ তুমি বেঁচে গেছো, কিন্তু মনে রেখো,
আগামী পূর্ণিমার রাতে যদি আবারও ওই পথে যাও, ও তোমাকে চিনে ফেলবে। রাকিব কাবা গলা জিজ্ঞেস করলো, আপনি কি? দোকানদার অবাক হয়ে বললেন, কোন বৃদ্ধ? আপনি তো একাই এখানে এসেছেন। রাকিব যেন তৎক্ষণাৎ স্তব্ধ হয়ে গেল। সে পেছনে তাকালো, বৃদ্ধের যেন কোন চিহ্নই নেই। কিন্তু নিজের ডান হাতে তাকিয়ে তার বুক যেন হিম হয়ে গেল, কারণ সেখানে স্পষ্ট 5টি কালো আঙ্গুলের দাগ। সেই দাগ কয়েক সপ্তাহে মিলিয়ে যায়নি। আর আজও পূর্ণিমার রাতে গভীর নীরবতার মধ্যে রাকিবের কানে ভেসে আসে সেই পরিচিত নুপুরের শব্দ, টুনটুন। আর মনে হয় কেউ যেন অন্ধকার থেকে ফিসফিস করে বলছে, আমি এখনো তোমার অপেক্ষা করছি। এই ঘটনার প্রায় 6 মাস কেটে গেল। রাকিব আর কখনো সেই গ্রামে যায়নি, কিন্তু প্রতি পূর্ণিমা রাতে ঠিক 3:13 তার ঘুম ভেঙে যেত। প্রতিবারই সে একই শব্দ শুনত। প্রথমে ভাবতো হয়তোবা সব, কিন্তু এক রাতে মোবাইলের ভয়েস রেকর্ডার চালু রেখে সে ঘুমাল। সকালে রেকর্ডিং শুনতে গিয়ে তার শরীর যেন শিউরে উঠল। প্রথম কয়েক মিনিট নীরব, তারপর স্পষ্ট একটি কণ্ঠ, আমি এখনো পথ খুঁজে পাইনি। আর শেষে শোনা গেল দরজায় 3বার ধীরে ধীরে কেউ কড়া নাড়ছে। কিন্তু সেদিন রাতে রাকিব বাসায় একাই ছিল। এরপর সে সিদ্ধান্ত নিল, রহস্যের শেষ না দেখে সে শান্তি পাবেন। পরে পূর্ণিমায় সে আবারও সেই গ্রামে ফিরে গেল। বটগাছের নিচে পৌঁছাতেই চারপাশের বাতাস যেন অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। হঠাৎ দূরে একটি ক্ষীণ আলো দেখা গেল। আলোটা অনুসরণ করতে করতে সে একটি পুরনো ভাঙ্গা মন্দিরের ধ্বংসাবশেষে এসে পৌঁছালো। সেখানে গ্রামের সবচেয়ে বৃদ্ধ একজন লোক অপেক্ষা করছিলেন। তিনি বললেন, যাকে তুমি দেখেছো সে কাউকে হত্যা করে না, সে শুধু অপেক্ষা করে কেউ যেন তার অসমাপ্ত কষ্টের কথা মনে রাখে। বৃদ্ধ জানালেন, বহু বছর আগে এক নববধূ ডাকাতের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকে মানুষ ভয়ে নানা গল্প বানিয়ে তাকে অভিশপ্ত আত্মা বলে ছড়িয়ে দেয়। রাকিব চুপচাপ বটগাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে তার জন্য প্রার্থনা করল। হঠাৎ সেই পরিচিত নুপুরের শব্দ শোনা গেল, টুনটুন। কিন্তু এবার শব্দটা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। কয়েক মুহূর্ত পর চারপাশ একবারে নীরব। বটগাছের পাতার ফাঁক দিয়ে পূর্ণিমার আলো নেমে এল। সেই রাতের পর থেকে রাকিব আর কখনো নুপুরের শব্দ শোনেনি। তবে গ্রামের মানুষ আজও বলে, পূর্ণিমা রাতে যদি কেউ সেই বটগাছের পাশ দিয়ে যায়, বাতাসে খুব মৃদু একটি ফিসফিসানির শব্দ ভেসে আসে। এরপর পর এই ঘটনার প্রায় 1 বছর কেটে যায়। রাকিবের সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু রাকিব একদিন পুরনো ফোনটি তার চালু করলো, যেখানে সেই রাতের ভয়েস রেকর্ডিং এখনো ছিল। সে প্লে করতেই প্রথমে নীরবতা, তারপর হঠাৎ স্পিকারে একটি অচেনা পুরুষ কণ্ঠ ভেসে এলো, তুমি ভেবেছো সব শেষ? রাকিব যেন তৎক্ষণাৎ সব চমকে গেল। এই কণ্ঠ সে আগে কখনো কোথাও শোনেনি। তখনই ফোনের স্ক্রিন নিচ থেকেই জ্বলে উঠল। কোনো নাম্বার ছাড়াই কল আসছে। সে সাহস করে রিসিভ করলো। উপাস থেকে খুব ধীরে একটি কণ্ঠ বলল, বটগাছের নিচে যে ছিল সে একা ছিল না। সঙ্গে সঙ্গে কলটি কেটে গেল। পরের দিন সকালে খবর এলো, সেই গ্রামের শতবর্ষী বটগাছটি রাতের ঝড়ে হঠাৎ নাকি ভেঙে পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, গাছের শিকড়ের নিচে একটি বহু পুরনো ইটের ঘর আবিষ্কৃত হয়েছে, যেটির অস্তিত্ব আগে কেউ জানতো না। রাকিবের মনে হলো হয়তো আসল রহস্য এখনো শুরু হয়নি। এরপর পর রাকিব আর কখনো এইসব কিছুর সম্মুখীন হয়নি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি পর্যন্তই।